আজকে আমরা ওয়েবসাইট অডিট নিয়ে আলোচনা করব। তো ওয়েবসাইট অডিটকে আমরা কেন প্রয়োজন, ওয়েবসাইট অডিটটা মূলত প্রয়োজন হচ্ছে একটি ওয়েবসাইটে কোথায় কোথায় প্রবলেম আছে, সেটার কোথায় কোথায় ইরর আছে, এই ব্যাপারগুলো খুঁজে বের করা এবং সেই বিষয়গুলোতে উপযুক্ত সমাধান নিয়ে আসার চেষ্টা করা। তো এক্ষেত্রে ওয়েবসাইট অডিট করার বেশ কিছু পদ্ধতি আছে, যেমন সেটা একটা হচ্ছে ম্যানুয়াল অডিট, আরেকটা হচ্ছে আপনার টুলের মাধ্যমে আপনি যে অডিটটা করতে পারবেন, টেকনিক্যাল অডিট। তো আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি শুরুতে ম্যানুয়াল অডিট নিয়ে আলোচনা করব। ম্যানুয়াল অডিটের ক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় ভাবতে হয়। তার মধ্যে আমরা যেটা করতে পারবো যে এখানে আমাদের দুটা ফাইল দেওয়া আছে, ফাইলগুলোতে একটি ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আমরা প্রতিটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা ম্যানুয়ালি চেক করে করে ওয়ান বাই ওয়ান, যদি মনে করি এই বিষয়গুলোর পজিটিভ উত্তর পাওয়া গিয়েছে সেক্ষেত্রে আমরা সেটাকে টিকমার্ক দিব, আর যেটার পজিটিভ উত্তর পাওয়া যায়নি সেটাকে আমরা হয়তো ক্রস মার্ক দিব, এটাকে প্রিন্ট করে, অনেকটা এরকম হবে। এবং আমরা সেটার একটা নোট আমরা লিখব। ওভারঅল প্রতিটা পার্ট দেখেন এভাবে দেয়া আছে। তো এই বিষয়টা আপনাদের গ্রুপে দেয়া আছে অলরেডি। তো আমরা এছাড়া এখানে আরেকটা ফাইল দেওয়া আছে, এখানেও প্রায় নিয়ার অ্যাবাউট 60 কোয়েশ্চেন্স আছে। প্রতিটা কোয়েশ্চেনের উত্তর আপনাকে যেটা করতে হবে, আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে সেটা সঠিকভাবে অ্যাপ্লাই করা হয়েছে কিনা সেই প্রশ্নগুলো আপনার নিজেকে করতে হবে। করার পর দেন আপনি সেটা নিয়ে একটা কমেন্ট এখানে দিতে পারেন। তা আপনি চেষ্টা করুন প্রতিটা বিষয়েরই পজিটিভ উত্তর খুঁজে বের করার, বা আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে পজিটিভ কিছু আছে কিনা সেই ব্যাপারটা কনফার্ম করার। তো ওয়েবসাইট অডিট করার ক্ষেত্রে আমরা কেবল যে হোম পেজকেই অডিট করব বিষয়টা তা না। আমরা ওয়েবসাইট অডিট করার ক্ষেত্রে আসলে একটা ওয়েবসাইটে যদি ধরেন 20টা পেজ থাকে, সবগুলো পেজকে অডিট করা প্রয়োজন আছে। তো আমরা আমাদের প্রতিটা পেজের ক্ষেত্রেই সেই বিষয়গুলো সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে কিনা এই ব্যাপারটা কনফার্ম করতে হবে। যেমন ধরেন এখানে লেখা আছে যে ডেসক্রিপশনের কথা বলা হচ্ছে, মেটা ডেসক্রিপশন যেটা, এই মেটা ডেসক্রিপশন বলা হচ্ছে যে 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে আছে কিনা। তো বিষয়টা এই না যে এটা শুধু হোম পেজের ক্ষেত্রে, বরং আপনার ওয়েবসাইটে যদি 20টা পেজ থাকে, 20টা পেজের ক্ষেত্রেই মেটা ডেসক্রিপশন 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে আছে কিনা সেই ব্যাপারটা আপনার কনফার্ম হওয়ার প্রয়োজন আছে। এখানে দেখেন কিওয়ার্ড স্টাফিং এর কথা বলা হচ্ছে, যে কিওয়ার্ড এর অতিরিক্ত ব্যবহার করা হয়েছে কিনা। সো এখানে বলা হচ্ছে যে ডেসক্রিপশনে কিওয়ার্ড স্টাফ করা হয়েছে কিনা, অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে কিনা। এটা নিশ্চয়ই আমরা শুধু একটি পেজের ক্ষেত্রে ব্যাপারটা খেয়াল রাখবো না, আমরা আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ সবগুলো পেজের ব্যাপারেই এটা খেয়াল রাখতে হবে। তো অর্থাৎ এখানে যে বিষয়গুলো আছে এগুলো সবগুলো বিষয়ই আমরা চেষ্টা করব। কিছু বিষয় আছে যেটা আমাদের প্রতিটা পেজে আমাকে খেয়াল করতে হবে, আর কিছু বিষয় আছে যেটা একবার যদি সেটার পজিটিভ উত্তর পাওয়া যায় এটা পুরো ওয়েবসাইট জুড়েই পজিটিভ উত্তর পাওয়া যাবে। যেমন ধরেন এখানে লেখা আছে ফেভিকন আছে কিনা। সো ফেভিকন বলতে আমরা বুঝি, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছি এটাকে ফেভিকন বলা হচ্ছে। সো এই ফেভিকন থাকা মানে হচ্ছে ওয়েবসাইটের যে পেজেই যাই সব জায়গাতেই এই ফেভিকনের উপস্থিতি লক্ষ্য করা যাবে। ওকে, তারপর যেমন ধরেন ওয়েবসাইটে আমরা অনেক সময় সাইট ম্যাপ থাকে, তাই না? তো সাইট ম্যাপ আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটে কোনো এক্সাম্পল সাইট ম্যাপ আছে কিনা। তো এই সাইট ম্যাপটা আমাদের প্রতিটা পেজে গিয়ে আলাদা দেখার কিছু নাই, এটা কমন। এটা একটা ওয়েবসাইটে একটা সাইট ম্যাপ থাকলে সেটা পুরো সাইটকে কভার করতে পারে। তো কাজে এখানে বেশ কিছু কোশ্চেন আছে, কিছু কোশ্চেন আছে যেটা ইন্ডিভিজুয়াল পেজে ক্ষেত্রে সেটা আলাদাভাবে অ্যাপ্লাই করা হয়েছে কিনা সেই ব্যাপারটা, আর কিছু বিষয় আছে কমন। তো এই দুটা ফাইল আমি আপনাদেরকে দিয়েছি আপনাদের গ্রুপে।
এখন আমরা এছাড়া আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এই ওয়েবসাইটেও বেশ কিছু বিষয় ওয়েবসাইট অডিট নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো একটি ওয়েবসাইট ম্যানুয়াল অডিট করার ক্ষেত্রে এই বিষয়গুলো দেখার প্রয়োজন আছে। তো যদিও আমরা এসইও অপটিমাইজ করতে চাচ্ছি, আমাদের মূলত টেকনিক্যাল বিষয়গুলো দেখা দরকার, কিন্তু এরপরেও আমরা কিছু বিষয় আমরা বোঝার চেষ্টা করার প্রয়োজন আছে। অর্থাৎ একজন গ্রাফিক্স ডিজাইনারের দৃষ্টিকোণ থেকে বা একজন ওয়েব ডিজাইনারের দৃষ্টিকোণ থেকে সেই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমরা যেটা করব, দুটা ওয়েবসাইটকে আমরা এক্সাম্পল হিসেবে নিয়ে আসতে পারি। ওকে, তো আমরা দুটো ওয়েবসাইটকে এক্সাম্পল হিসেবে দেখাতে চাচ্ছি। এর মধ্যে একটা ওয়েবসাইট হচ্ছে গুড ওয়েবসাইট, অর্থাৎ সেটা ইউজার ফ্রেন্ডলি, যাকে অডিট করলে কিনা আমরা পজিটিভ রেজাল্ট পাবো। আর অন্য একটা ওয়েবসাইট যেটা হয়তো কনস্ট্রাকশনে আছে বা এটা আপডেট করা হবে, এরকম একটি ওয়েবসাইট যেটাতে আপাতত আমরা হয়তো অডিট করতে গিয়ে আমরা অনেক প্রবলেম বের হয়ে আসতে পারে। তো এক্ষেত্রে আমরা একটা টেমপ্লেট ইউজ করতে পারি। এই টেমপ্লেটও আপনাদের গ্রুপে দেওয়া হবে। তো এই টেমপ্লেটে যে বিষয়গুলো আছে, এই টেমপ্লেটের বিষয়গুলো আসলে এখান থেকে আনা হয়েছে, এই ওয়েবসাইট থেকে আনা হয়েছে। তো এখানে বলা হয়েছে বেশ কিছু সেগমেন্টে ভাগ করা হয়েছে। তো প্রথমেই বলতেছে ব্র্যান্ডিং। হ্যাঁ, একটি ওয়েবসাইটের ব্র্যান্ডিং এর যে পার্টটা, সেটা নিয়ে ভাবার কথা বলা হচ্ছে। তো ব্র্যান্ডিং এর ক্ষেত্রে প্রথমেই কালারের কথা ওখানে বলা ছিল। সো কালার, সো আমরা জানি যে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে অবশ্যই লগো একটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ তার লগো দিয়ে তার ব্র্যান্ডকে চিহ্নিত করা যায়। তো এখন লগোর নিশ্চয়ই একটা কালার থাকবে, তার ব্র্যান্ড কালার থাকবে। তো সেই কালারের সাথে তার ওয়েবসাইটের যে কালার, সেই কালারটার আসলে কতটুকু ম্যাচিং আছে বা মিসম্যাচ কতটুকু, সেই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। যদিও কালারের বিষয়টা আসলে একজন গ্রাফিক ডিজাইনার বা ওয়েব ডিজাইনার তারা এই ব্যাপারটা নিয়ে বেশি ভাববে। তারপরে আমরা আমাদের অডিটের ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা, ম্যানুয়াল অডিটের ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা আমরাও কিছুটা ভাবতে পারি বা তাদেরকে আমরা আমাদের মতামতটা দিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটের যে কালারের যে ব্যাপারটা, সেটা হচ্ছে কালারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সাদা এবং কালোর একটা উপস্থিতি দেখা যাচ্ছে। এবং এখানে যে তাদের যে ব্র্যান্ড লগোটা আছে, সেই লগোর কালার এবং তার ব্যাকগ্রাউন্ডের কালারটা অবশ্যই খুবই চমৎকারভাবে তুলে ধরতে পেরেছে, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে যে তাদের ব্র্যান্ড লোগোর কালারটা একেবারেই এই ওয়েবসাইটে যদি কেউ আসে, সর্বপ্রথম আসলেই পরে চোখে পড়ার মতো। তো আমরা যদি এই ওয়েবসাইটটাতে আসি, এই ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা চেষ্টা করব বোঝার যে কালারের বিষয়গুলো। সো এখানে আমি লোগোর কালার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লাল নীল কালারের একটি লোগো। সো এই ভালো কথা। তো এই ওয়েবসাইটের অর্থাৎ রঙের যে ব্যাপারটা, যেমন অ্যাপলের ওয়েবসাইটে আসলে রঙের যে ব্যাপারটা, সেটা তারা দুইটা কালার দিয়ে মূলত তুলে ধরার চেষ্টা করেছে, সাদা কালো। অর্থাৎ আমরা সাদা এবং কালো দিয়ে আসলে অ্যাপলকে চিহ্নিত করতে পারি, হ্যাঁ, এরকম, বা ধূসর রঙের দ্বারা চিহ্নিত করতে পারি, আইডেন্টিফাই করা যাচ্ছে। সো এই ক্ষেত্রেও আমরা যেটা করতে পারছি যে তাদের যেহেতু লোগোর কালারটা, এই লোগোর কালারের সাথে যদি ওয়েবসাইটের আসলে কালার কম্বিনেশনটা যদি ম্যাচ থাকতো, তাহলে হয়তো বা আরো বেশি সুন্দর হতো। তো এই ক্ষেত্রে তাদের কালারের ব্যাপারটাতে তারা আসলে আরো মনোযোগী হওয়া উচিত। ক্লিয়ার এই ওয়েবসাইটের ক্ষেত্রে। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালারের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডে আমাদের এই পার্টের নিচে এটা থাকার কারণে লোগোটা আসলে ক্ষেত্র বিশেষে এটা ভালো মতো বোঝা যাচ্ছে না, এরকম, মানে এটা একটা প্রবলেম ক্রিয়েট করছে। সো এই ক্ষেত্রে আমাদের এই কালারের ব্যাপারগুলো আমাদের আরো এই ব্যাপারটাতে যত্নশীল হতে হবে এই ওয়েবসাইটের ক্ষেত্রে। এরপর
টাইপোগ্রাফি হচ্ছে আমাদের একটি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করা হয়। তো ফন্ট গুলোর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের যতগুলো পেজ আছে বা সেগমেন্ট আছে সবগুলো সেগমেন্টেই আমরা আমাদের ফন্টগুলো চেষ্টা করব যেন সিমিলার ফন্ট আমরা ইউজ করতে পারি। ওকে, তো সিমিলার ফন্টের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা দেখে নিব যে আমাদের সাইটে ফন্ট এমন যেন না হয় যেন এক এক জায়গাতে এক এক রকম ফন্ট ইউজ করা হচ্ছে, এমনটা যেন না হয়। আমরা চেষ্টা করব যে খুবই কাছাকাছি বা সিমিলার ফন্ট যেন সব ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়। তো ফন্টের ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি এখানে যে ফন্ট মোটামুটি এখানে সিমিলার ফন্টই ইউজ করা হয়েছে অনেক ক্ষেত্রে। তো এটা আমরা খেয়াল রাখতে হবে, সব দিকেই খেয়াল রাখতে হবে বিষয়গুলো, ফন্টের বিষয়গুলো। তো এখন কালারের যে বিষয়টা, সেটা যদি আপনার কাছে মনে হয় যে কালার নট ম্যাচ, তাহলে লিখতে পারেন কালার not matched, need to apply proper color। ওকে, এটা লিখতে পারি আমরা। এরপর টাইপোগ্রাফির কথা যেটা বললাম, ফন্টের ব্যবহার, যদি ফন্টের ব্যবহার আপনার কাছে মনে হয় যে না ফন্টের ব্যবহার আসলে ঠিকই আছে, তাহলে সেখানে আপনি লিখতে পারেন যে ওকে লিখলেই চলবে, হ্যাঁ, যে এটা ওকে আছে। এরপর আমরা চলে আসব, এখানে বলা হচ্ছে ওয়েবসাইটটিতে আমরা দেখেছিলাম যে এখানে ইমেজ অ্যান্ড ভিডিওজের কথা বলা হচ্ছে যে আমরা যদি ইমেজ ইউজ করি সেই ক্ষেত্রে এই ইমেজটা আমাদের কি করতে হবে, সেই ইমেজটা আমাদের ব্র্যান্ডকে তুলে ধরতে পারবে সেই ইমেজটা। তো আমাদের ইমেজের ক্ষেত্রে আমরা চাইলে আমাদের ব্র্যান্ডকে উপস্থাপন করতে পারি কিন্তু, তাই না? আমাদের ইমেজগুলোতে আমরা আমাদের ব্র্যান্ডকে তুলে ধরার চেষ্টা করে দেখতে পারি। তো আমরা আমাদের ইমেজগুলোতে আমরা আমাদের ব্র্যান্ডের যে বিষয়গুলো এগুলোকে আমরা নিয়ে আসবো। তো ইমেজের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের ইমেজে আমাদের কোনো লোগো বা ওয়াটারমার্ক বা এরকম কিছু আমরা চাইলে ইউজ করতে পারি, এতে আমাদের কপিরাইটের ক্ষেত্রে এটা সুবিধা হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ইমেজের ক্ষেত্রে আমাদের ইমেজের অল্টারনেট টেক্সট, অল্ট্রা অ্যাট্রিবিউট, হ্যাঁ, এটা ইউজ করতে হবে। এটা এই কথা সম্ভবত নিচেও লেখা আছে, এই যে অল্ট্রা ট্যাগ আছে। তো যাই হোক, সো ইমেজের ইউজটা আমরা দেখব যে ইমেজগুলোর আসলে সেটা কতটা এই আমাদের ওয়েবসাইটের সাথে আসলে সামঞ্জস্য বা রিলিভেন্ট, এটাও বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর আসতেছে বিভিন্ন ইম্পর্টেন্ট পেজ। সাধারণত কোনো যদি কোম্পানির ওয়েবসাইট হয় সেক্ষেত্রে সেটার প্রাইভেসি পলিসি পেজ, তারপর হচ্ছে টার্মস অ্যান্ড সার্ভিস রিফান্ড পলিসি। ওকে, এরপর হচ্ছে আপনার ধরেন পেমেন্ট, হ্যাঁ, পেমেন্ট প্রসেস, তারপর হচ্ছে ধরেন ট্রায়াল, হ্যাঁ, ট্রায়াল দেওয়ার যদি কোনো সুযোগ থাকে ট্রায়াল পেজ, এরপর হচ্ছে প্রাইসিং পেজ, হ্যাঁ, এরকম বেশ কিছু পেজ থাকে। আমি এখানে লিখে দিচ্ছি যে প্রাইসিং পেজ। ইত্যাদি ইম্পর্টেন্ট পেজগুলো ওয়েবসাইটে আসলে আছে কিনা ঠিকঠাক মতো সেটার উপস্থিতি আপনাকে নিশ্চিত করতে হবে। ওকে, এই পেজগুলো দেখতে হবে। সো এই পেজগুলো সাধারণত যেটা হয় হেডারে বা ফুটারে থাকবে, সাধারণত ফুটারেই থাকে এই নিচের অংশটাতে। তো এটা কনফার্ম করতে হবে। ফর এক্সাম্পল আমরা চেষ্টা করে দেখি যে আসলে এখানে যে প্রোডাক্টগুলো আছে বা সার্ভিস আছে সেটার ধরেন আমি একজন ভিজিটর, আমি চাচ্ছি এই ধরনের কিছু, সেক্ষেত্রে সেটার প্রাইসিংয়ের ব্যাপারটা আসলে আমার যতটা স্মুথ হবে, আমি যতটা ইজিলি পাবো, সেটাই আমার জন্য বেটার হবে। সো প্রাইসিং পেজগুলো আছে কিনা ঠিকঠাক মতো, ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে রাখা উচিত। তারপর ইউজার সাইট ম্যাপ বলে একটা কথা আছে। সো এই ব্যাপারগুলো এই নিচের অংশটাতে আমাদের সেইগুলো দেখতে হবে যে আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আমরা তাদেরকে লিখে দিব যে আপনার
এই বিষয়গুলো অ্যাড করতে হবে। যেমন ধরেন তাদের এখানে যদি আমি তাদের কোনো প্রোডাক্ট কিনি, এক্ষেত্রে কি ট্রায়াল নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা তারা রিফান্ড করে কিনা, হ্যাঁ এইরকম ব্যাপারগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ আমরা আসলে কিভাবে কিনবো, যেমন তাদের পেমেন্ট গেটওয়ে সম্পর্কে আমার জানা নাই, কিভাবে তাদেরকে আমি পে করব, সো এই ব্যাপারগুলো ক্লিয়ার না, বা আমরা হয়তো ইজিলি খুঁজে পাচ্ছি না। সো এটা অবশ্যই একটি ওয়েবসাইটের একটা আমি মনে করি ল্যাকিংস। সো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সো যদি কোনো কিছু আপনি না পান, ফর এক্সাম্পল ধরেন আমি দেখতে পেয়েছি যে এখানে আমার ধরেন এরকম নাই যে নো প্রাইসিং পেজ, কোনো প্রাইসিং পেজ নাই, হ্যাঁ, তাহলে আপনি সেটা লিখে দিতে পারেন, নো প্রাইসিং পেজ, অ্যাড দিস পেজ, ওকে, এই পেজটা যেন অ্যাড করে নেয়, এরকম একটা ব্যাপার কমেন্ট আকারে লিখে দিবেন। এরপর কন্ট্যাক্ট আসে যাবেন, দেখবেন যে কন্ট্যাক্ট আস পেজ, কন্ট্যাক্ট আস উপরে দেখতে পাচ্ছি, এখানে আছে, এখানেও আছে। সো কন্ট্যাক্টে ক্লিক করব, ক্লিক করার পর দেখব যে আমাদের এখানে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কি বর্তমানের অ্যাড্রেস কিনা, কারণ অনেক সময় দেখা যায় যে প্রিভিয়াস কোনো অ্যাড্রেস হয়তো বা দেওয়া আছে, যেটা অনেক আগে আমরা সেই প্রতিষ্ঠানে সেখানে ছিল কিন্তু এখন নাই, সেক্ষেত্রে কাস্টমার এখানে যোগাযোগ করতে গেলে দেখা যাবে যে তারা হয়তো পাবে না। এখানে যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে আপনাকে কনফার্ম করতে হবে কল করে যে তারাই কিনা, এই ব্যাপারগুলো নিশ্চিত করতে হবে। এখানে ইমেল অ্যাড্রেস সেটাও কি ভ্যালিড আছে কিনা, ইমেল পাঠিয়ে ট্রাই করতে হবে। এখানে দেখেন এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, এই কন্ট্যাক্ট ফর্মে আপনি একজন নর্মাল ভিজিটরের মতো এখানে ইনফরমেশন দিয়ে মেসেজ দিয়ে দেখবেন যে আসলে কি এখানে মেসেজ দিলে তাদের কাছে যায় কিনা, বা তাদের সার্ভারের সাথে এটা ইন্টিগ্রেট করা আছে কিনা ঠিকঠাক মতো। এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ ভিজিটর আসবে, আলটিমেটলি তার সাথে যদি কন্ট্যাক্ট করার যে ওয়েটা সেটা যদি অ্যাকুরেট না থাকে, এই সিস্টেমটা যদি কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু আপনার সে একজন ক্লায়েন্ট হারাবে। সো এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। সো যদি সব ঠিকঠাক থাকে দেন আপনি হয়তোবা লিখে দিলেন যে হ্যাঁ ঠিক আছে এটা ওকে, আর যদি কোথাও কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি এটা উল্লেখ করে দিবেন। এরপর আসতেছে ডিজাইনের ক্ষেত্রে আমরা এখানে এই ওয়েবসাইটটা থেকে আমরা যে ইনফরমেশনগুলি পেয়েছি, এখানে অনেকগুলো বিষয় আছে। সো ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আমরা অ্যাবাভ দ্য ফোল্ড যে ব্যাপারটা, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অ্যাবাভ দ্য ফোল্ড বলতে বোঝাচ্ছে এখানে সোজা কথা, আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, হ্যাঁ আমরা ধরেন কোনো একটা ওয়েবসাইটে আসলাম, আসার পরে এই মাউস দিয়ে স্ক্রল না করে যতটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের অ্যাবাভ দ্য ফোল্ড। এই যেমন অ্যাপলের এক্ষেত্রে এতটুকু হচ্ছে আমার অ্যাবাভ দ্য ফোল্ড, তাই তো, ফোল্ডের নিচে না উপরে। সো এই অ্যাবাভ দ্য ফোল্ডের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি কি আসলে সঠিকভাবে তুলে ধরতে পেরেছেন কিনা, এটা খুবই জরুরি। তো এই ক্ষেত্রে দেখেন আমি এই ব্যাড এক্সাম্পল ওয়েবসাইটটার ক্ষেত্রে আমি দেখব যে দেখেন এখানে অ্যাবাভ দ্য ফোল্ডে আমার মনে হয় যে আরো বেটার ওয়েতে এটাকে ডেকোরেট করা যেত। ওকে, তো যেমন দেখেন এখানে নিচে আমি হোয়াইট স্পেস দেখতে পাচ্ছি, পর্যাপ্ত পরিমাণের হোয়াইট স্পেস, যেটাকে আসলে কাজে লাগানো যায়। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আমরা চাইলে এই কোম্পানি তারা তাদের যে প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস সেটাকে কিন্তু তারা ওখানে তুলে ধরতে পারতো। যেমন ধরেন তাদের এখানে আমি দেখতে পাচ্ছি তাদের কি কি সার্ভিস বা প্রোডাক্ট আছে, এই যে হোটেল ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, এই বিষয়গুলো কিন্তু এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করা যেত, তাই না? এখানে একটা দেওয়া যেত, এখানে দেওয়া যেত, এরপর এখানে দেওয়া যেত, এটাকে ইউজ করা যেত, কিন্তু এই পার্টটাকে এই অ্যাবাভ দ্য ফোল্ডে ইম্পর্টেন্ট জিনিসগুলি আনা যেত। সো এই জায়গাটা থেকে তাদের অ্যাবাভ দ্য ফোল্ডটা আরো আপডেট করা উচিত। সো আমরা এখানে লিখে দিতে পারি ইম্পর্টেন্ট আমরা দিয়ে দিই এখানে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন মিসিং, ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি। তো
লিখে দিব, বা তাদেরকে লিখে দিব যে এই অ্যাব অফ দ্য ফোল্ডে আপনারা এই এই বিষয়গুলোকে তুলে ধরেন, অ্যাড করেন, এরকম একটা ব্যাপার হবে। এরপর আসতেছে হোয়াইট স্পেসের কথা বলা হচ্ছে এখানে। তো হোয়াইট স্পেসের যে ব্যাপারটা, হোয়াইট স্পেসের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটা করব, ডিজাইনের ক্ষেত্রে কিছু হোয়াইট স্পেস থাকা ভালো। হোয়াইট স্পেস দুই ধরনের, একটা হচ্ছে কোডিং এর মধ্যে হোয়াইট স্পেস, আর একটা হচ্ছে আপনার এই মানে ভিজুয়াল ফরম্যাটের হোয়াইট স্পেস। সো এখানে তারা কিন্তু বলছে যে হোয়াইট স্পেস নট অনলি হেল্পস রিডিউস দ্য cognitive load of visitors, it makes it much easier for user to segment and digest the information. অর্থাৎ আমরা একটা পার্ট থেকে আরেকটা পার্টের যদি সেগমেন্টেশন থাকে, কিছু হোয়াইট স্পেস থাকে, সেক্ষেত্রে আমাদের বোঝাটা আমাদের জন্য সহজ হয়ে যায়। দেখেন এই যে দুটা পার্টকে খুব ইজিলি আলাদা করা যাচ্ছে, যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, কারণ দুটা আলাদা মাঝখানে পার্টিশন দিয়ে দুটো সেগমেন্টে করা হয়েছে। তো এখানেও পর্যাপ্ত হোয়াইট স্পেস আছে। তো এর ফলে ব্যাপারটা ইউজার ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে, কারণ আমরা কিন্তু শুধু এইভাবে চিন্তা করতেছি ডেস্কটপের কথা, মোবাইলের ক্ষেত্রেও কিন্তু আপনার ভাবতে হবে, তাই না? সো মোবাইলের ক্ষেত্রে ব্যাপারটা যেন এমন না হয়ে যায় যে এটা খুব কাছে চলে আসছে, যে কারণে ইউজার এখানে ক্লিক করতে গিয়ে এটাতে ক্লিক করে যাচ্ছে, এমনটা যেন না হয়। সো এই জন্য কিছু হোয়াইট স্পেস থাকাটা ভালো। তো যদি হোয়াইট স্পেস পর্যাপ্ত ঠিকঠাক থাকে দেন তো ওকে, আর যদি না থাকে তাহলে লিখতে হবে যে অ্যাপ্লাই হোয়াইট স্পেস। বুঝতে পেরেছেন? সরি, স্পেস। এরপর হচ্ছে কল টু অ্যাকশন। তো কল টু অ্যাকশন হচ্ছে এমন একটা আমাদের বাটন বলতে পারি আমরা, কল টু অ্যাকশন বাটনের কথা বলছি, যেখানে মানুষ কি করবে, ক্লিক করে আরো ডিটেলস জানার চেষ্টা করবে, যেটাকে আমরা কল টু অ্যাকশন বলছি। অর্থাৎ মানুষ ওই জায়গাটাতে ক্লিক করতে অনেকটা তারা বাধ্য হবে বা তারা আগ্রহ প্রকাশ করবে, এটাকে বলা হচ্ছে কল টু অ্যাকশন। তো কল টু অ্যাকশনে মূলত মানুষ কেন ক্লিক করে, সেটা আসলে মূলত ফার্দার ডিটেলস জানার জন্য। সো ধরেন এখানে আইফোন 7 আছে, আমি যদি এখানে ক্লিক করি, আমি ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে? ক্লিক করলে আমাকে নিয়ে যাচ্ছে তাদের এই প্রোডাক্টগুলোর দিকে। সো এখানে দেখেন তাদের এখানে আমরা যদি যাই আরো কিছু প্রোডাক্ট দেখি, যেমন ধরেন এটা তাদের অ্যাপল ওয়াচ। তো এই ক্ষেত্রে এখানে দেখেন লেখা আছে ওয়াচ দ্য ফিল্ম, ওয়াচ দ্য কিনোট। এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ কল টু অ্যাকশন, অর্থাৎ মানুষ যেন এখানে ক্লিক করে আরো ইজিলি জানতে পারে। দেখেন ভিডিও দিয়ে দিয়েছে, এতে হচ্ছে কি ইউজার তো এটা পড়তে হচ্ছে, আর যখন এখানে ক্লিক করছি তখন আমাকে আর পড়তে হচ্ছে না, আমাকে তারা আরো ইউজার ফ্রেন্ডলি হয়ে গেল। আমি এখানে ক্লিক করাতে তারা তাদের ইনফরমেশনগুলো আমার সাথে খুব ইজিলি শেয়ার করতে পারতেছে, যেখানে ভিজুয়ালি আমাকে দেখাতে পারছে, তাই না? সো আমি আরো ক্লিয়ার হয়ে গেলাম। সো এটা একটা খুবই ভালো একটা কল টু অ্যাকশনের একটা এক্সাম্পল বলা যেতে পারে, এই যে কল টু অ্যাকশন বাটন রেখেছে তারা। সো এই যে যেমন বাই, হ্যাঁ, কেনার যে ব্যাপারটা, কল টু অ্যাকশন, মানুষ যেন কেনার আগ্রহ প্রকাশ করে এমন। আর যদি বাই বাটনটাই না থাকতো তাহলে কিন্তু এত খুঁজে বের করতো না কেউ, হয়তো বা আদৌ কিনতো না, বের হয়ে যেত। সো এরকম ইম্পর্টেন্ট কল টু অ্যাকশন যে বিষয়গুলো, এই ইম্পর্টেন্ট কল টু অ্যাকশনগুলো আসলে আমাদের রাখার চেষ্টা করতে হবে আমাদের হোম পেজের প্রতিটা সার্ভিস বা প্রোডাক্টের পেজের ক্ষেত্রেই সেই বিষয়গুলো রাখতে হবে। তো যদি সেটা না থাকে তাহলে লিখবেন যে নট প্রেজেন্ট লিখব, এবং লিখব নিড টু অ্যাড কল টু অ্যাকশন বাটন। ওকে, এটা আমরা লিখতে পারি। এরপরে আমরা লিখতে পারি নেভিগেশন কালার ফ্লো। নেভিগেশন কালার ফ্লো বলতে বোঝানো হচ্ছে যে আমরা এক জায়গা থেকে যখন আরেক জায়গায় আমরা ব্রাউজিং করছি, এই ব্রাউজিং করার সময় যে আমাদের নেভিগেশনের যে কালার, সেই কালার ফ্লোটা আসলে কতটা ইউজার ফ্রেন্ডলি সেই ব্যাপারটা দেখার জন্য। তো নেভিগেশন কালার ফ্লোটা আরো বেশি কাজে দেয় সাধারণত মোবাইল
এর ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যদি এটাকে ছোট করে আনি, আমরা দেখতে পারবো এখান থেকে সেটা কি রেসপন্সিভ কি না ওয়েবসাইটটা, অর্থাৎ আপনার কথাগুলো কি কমপ্রেস হয়ে আসলো কিনা, হ্যাঁ এরকম একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে এই যে আমরা নেভিগেট করবো এক পার্ট থেকে, দেখেন তাদের নেভিগেশনের কালার ফ্লোটা খুব চমৎকার, চোখে পড়তেছে জিনিসগুলো, প্রতিটা ক্যাটাগরি বা আইটেমগুলো কালার নেভিগেট করার ক্ষেত্রে কালারগুলো খুবই সুন্দরভাবে তুলে ধরতে পারছে। সো এটা একটা গুড নেভিগেশন কালার ফ্লো এর একটা এক্সাম্পল হতে পারে। তো আপনার যে বায়ার আছে বা যার ওয়েবসাইট অডিট করতে চাচ্ছেন তার ক্ষেত্রে বিষয়টা আসলে কতটা ফ্রেন্ডলি সেই ব্যাপারটা বুঝে আপনাকে নেভিগেশন কালার ফ্লোটা এখানে একটা কমেন্ট করতে হবে। সো আমি ধরে নিচ্ছি যে নেভিগেশন কালার ফ্লোটা ধরেন ওকে আছে। এরপর কোডিং এ চলে যাব। কোডিং এ আমাদেরকে দেখতে হবে যে আমাদের ওয়েবসাইটগুলো তে আমরা জানি যে সার্চ ইঞ্জিন কি করে, আমরা তো যেটা দেখি যে বিভিন্ন স্টাইলের ফন্ট দেখি, বিভিন্ন সাইজ দেখি, কালার দেখি, ইত্যাদি দেখি, কিন্তু সার্চ ইঞ্জিন কিন্তু বিষয়টাকে ভিন্নভাবে দেখে। অর্থাৎ সে যেটা করে, আমরা যদি রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই, ভিউ পেজ সোর্সে গেলে দেখতে পারবো যে এখানে HTML CSS বিভিন্ন ধরনের কোড আছে। তো এই ক্ষেত্রে সার্চ ইঞ্জিন আমরা জানি যে HTML ল্যাঙ্গুয়েজের 6টা হেডিং ট্যাগ তারা ইউজ করে, H1 থেকে H6। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে H1, ঠিক আছে। প্রতিটা পেজেই একটি করে H1 থাকবে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং H1 যেটা হেডিং, যেটাকে আমরা টাইটেল বলি, এই হেডিং এর মধ্যে আমাদের কিওয়ার্ডটাকে আমরা অবশ্যই আমরা রাখবো। তো আমরা দেখি যে আমাদের এই বায়ার তিনি আসলে কি করেছেন, তিনি কি কোনো H1 ইউজ করেছেন কিনা। সো আমরা ভিউ পেজ সোর্সে গিয়ে কন্ট্রোল F এ গিয়ে আমরা লিখবো, এভাবে লিখে দেখবো যে H1 এ কি আছে আমার। সো দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি H1 এ আছে, কিন্তু লোগোটাতে আছে, কিন্তু যেটা হচ্ছে এরকম একটা ব্যাপার। সো H1 একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তো এই গুরুত্বপূর্ণ জায়গাটাতে আমাদের কি করা উচিত, আমাদের কোনো সার্ভিস বা আমাদের কোনো প্রোডাক্টকে তুলে ধরা উচিত। ওকে, এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠানের নামকে তারা তুলে ধরেছে। তো এই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানকে আসলে আমরা যদি আরো কয়েকটা পেজে যাই, যেমন ধরেন এখানে আমি অন্য কোনো পেজে যদি যাই, কোনো একটা প্রোডাক্টের পেজে যদি যাই, ফর এক্সাম্পল এখানে আমি একটা প্রোডাক্ট পেজে আছি, আমি দেখবো আমি প্রতিটা পেজে আমাকে কনফার্ম করতে হবে যে আমার H1 গুলো কি, হ্যাঁ H1 গুলো কি আসলে। সো দেখেন এখানে H1 এ লেখা আছে প্রোডাক্টস। সো আমার মনে হয় H1 এ প্রোডাক্টস না রেখে এখানে যদি সেই প্রোডাক্টটার নামটাকে রাখা যেত, আই মিন কিওয়ার্ডটাকে, তাহলে বেটার ছিল, তাই না? সো তখন গুগল ওই পেজের ওই শব্দটাকে বা ওই কিওয়ার্ডটাকে সবচেয়ে বেশি গুরুত্ব চোখে দেখতো। এখন সেই বিষয়টা কিন্তু এখন মিসিং হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রতিটা পেজে, আমার যদি 20-30টা পেজ থাকে, প্রতিটা পেজ যে কিওয়ার্ডের আন্ডারে অপটিমাইজ করা হয়েছে বা র্যাঙ্কে নিতে চাচ্ছি, উক্ত পেজের মূল কিওয়ার্ডটা তার H1 এ আছে কিনা, টাইটেলের মধ্যে আছে কিনা, সেটা আমাদের নিশ্চিত হওয়া প্রয়োজন। তাহলে আমাদের এক্সাম্পল হিসেবে এই পেজ ওয়েবসাইটের যেমন এই পেজে H1টা কিন্তু এখনো আপডেট করার প্রয়োজন আছে, তাই না? কিওয়ার্ডটা রাখার প্রয়োজন আছে এই জায়গাটাতে। সো এইভাবে আমরা এখানে কমেন্ট করে দিব যে আমাদের হেডিং সাব হেডিং এর ব্যবহারটা আমরা বোঝার চেষ্টা করব। ওকে, সো এটা তো হলো H1। এছাড়া আমরা জানি যে H2, একটা পেজে H2 আমরা সর্বোচ্চ 10 বার ব্যবহার করব, হেডিং 2 H2। সো সেটা আমরা দেখব যে আমাদের H2 এর ব্যবহার আসলে কতটুকু হয়েছে বা আদৌ করেছি কিনা বা করিনি, এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের H2 কোথায় কোথায় ইউজ হয়েছে। এটাও আমরা ভিউ পেজ সোর্স থেকে এই H1 এর মতো করেই দেখতে পারবো। তো H2 দেখবো যে 10টার বেশি ইউজ হয়েছে কিনা, এবং H2 গুলোতে ইম্পর্টেন্ট বিষয় আছে কিনা, এবং H3 ইউজ করা হয়েছে কিনা সেটা দেখার চেষ্টা করব। অর্থাৎ প্রতিটা পেজে H1 একবার, H2 এবং H3 এগুলো ম্যাক্সিমাম 10 বার করে থাকতে পারবে। তো এই ইউসেজটা আমাদেরকে কনফার্ম করতে হবে, এবং H1, H2, H3 এর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট কথাগুলোকে রাখার চেষ্টা করতে হবে, বিশেষ করে কিওয়ার্ডকে। তো এটা আমরা দেখব
দেখার পর যদি মনে হয় যে না আপনার হেডিং সাব হেডিং এগুলো আসলে অপটিমাইজড না, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কনফার্ম করতে হবে, আমাদেরকে আমরা এখানে লিখে দিব যে দিব নো, ধরেন কথার কথা keyword not present, keyword not present in H1। হ্যাঁ, এইভাবে আমরা উল্লেখ করে দিব যে আমার এই হেডিং সাব হেডিং গুলো প্রপার হয়নি, এবং পাশে এখানে লিখে দিব যে কি হইতে হবে, কোন পেজের ক্ষেত্রে হেডিংটা কেমন হবে, এই ব্যাপারটা আমরা লিখে দিব। এরপর ক্যানোনিকালাইজেশনের একটা ব্যাপার আছে। সো ক্যানোনিকালাইজেশনের যে বিষয়টা, ক্যানোনিকালাইজেশনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা সাধারণত ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে যেটা হয় ইনস্টল করার সময় এটা অটোমেটিক্যালি ক্যানোনিকাল হয়ে যায়। তো এরপরেও বলবো যে আমরা যদি ভিউ পেজ সোর্সে যাই, হ্যাঁ, ভিউ পেজ সোর্সে গিয়ে আমরা লিখবো কি কন্ট্রোল এফ লিখবো, লেখার পরে ক্যানোনিকাল লিখবো। যে ক্যানোনিকাল লেখার পরে যদি আমরা এই কোডটাকে পেয়ে যাই, তাহলে বোঝা যাবে যে তাদের ক্যানোনিক্যালি করা কি আছে। ওকে, এটা কেন করে, এটা হচ্ছে ওয়েবসাইটের www ভার্সন নন www ভার্সনকে এটাকে রিকগনাইজ করে দেওয়ার জন্য, যেন এটা একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন যেন ভিন্ন দুইটা ওয়েবসাইট না ভাবে, www ভার্সন ওয়েবসাইট আর নন www ভার্সনের ওয়েবসাইটকে যেন দুইটাকে আলাদা ভিন্নভাবে না দেখে, এটার জন্য আমরা কন্টেন্টকে ইউনিক কন্টেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা একটা ফরম্যাটকে প্রেফার করে দেই, যেটা এখানে বলা হচ্ছে ক্যানোনিকাল করা আছে। তার মানে কেউ যদি www লিখেও দেয় এখানে, তাহলে এখানে নিয়ে আসবে, এরকম একটা ব্যাপার। তো যদি এই ট্যাগ প্রেজেন্ট থাকে তাহলে লিখবেন যে ওকে আছে এটা। সো আমি লিখে দিচ্ছি এখানে ওকে। এরপর হচ্ছে সাইট ম্যাপ, আপনাকে চেক করতে হবে যে সাইট ম্যাপ আছে কিনা। তো সাইট ম্যাপ চেক করার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের এখানে বিভিন্ন টুল আছে সাইট ম্যাপ আছে কিনা চেক করার জন্য। তো এর মধ্যে আমরা দেখব যে আমি একটু চেষ্টা করি আছে কিনা দেখার জন্য। তো এখানে সাইট ম্যাপে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, তার একটা সাইট ম্যাপ আছে এখানে। সো সাইট ম্যাপ হচ্ছে যে যেখানে তার সমস্ত পেজের একটা লিস্ট, যদি থাকে দেন সে ঠিক আছে, আর যদি না থাকে সেক্ষেত্রে তাকে কি করতে হবে, সাইট ম্যাপটা অ্যাড করে নিতে হবে। এরপর হচ্ছে পারমালিঙ্ক। পারমালিঙ্ক মানে হচ্ছে একটি ওয়েবসাইটের ইউআরএল স্ট্রাকচার। সো ইউআরএল স্ট্রাকচারটা কতটুকু ফ্রেন্ডলি, এই বিষয়টাও আমাদেরকে দেখে নিতে হবে। তো আমরা যাব এদের বিভিন্ন পেজগুলোতে যাওয়ার পরে দেখব যে আসলে ইউআরএল গুলো কতটুকু ইউজার ফ্রেন্ডলি, বোঝার চেষ্টা করব। যেমন এখানে আমি যাচ্ছি। সো আমাদেরকে যেটা করতে হবে, দেখতে হবে যে ইউআরএল গুলো আসলে কি রিডেবল কিনা। হ্যাঁ, ইউআরএল গুলোতে রিডেবল কিনা এবং ইউআরএল গুলোতে কিওয়ার্ড রাখা হয়েছে কিনা লিঙ্কে। যদি থাকে দেন আমরা লিখব যে এটা ওকে আছে। আর যদি এরকম ধরেন রিডেবল না হয়, ভিন্ন কিছু থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে যে পারমালিঙ্ক বা ইউআরএল নট অপটিমাইজড। তো পারমালিঙ্ক স্ট্রাকচার ঠিক করার জন্য আমরা বলেছিলাম যে ওয়ার্ডপ্রেসে ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা ছিল, তো আমাদের এরকম একটা অপশন ছিল যে পোস্ট নেম আকারে সেভ করে দেওয়ার জন্য, তাহলে সেটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি হবে বা রিডেবল হবে। ওকে, তো এক কথায় কি করতে হবে, ওয়ার্ডপ্রেস বা যে কোনো ওয়েবসাইটই হোক,
তার ইউআরএলটা ইউজার ফ্রেন্ডলি হতে হবে, মানে রিডেবল হতে হবে। তো পারমালিঙ্ক যদি রিডেবল হয় তাহলে আমরা লিখে দিব যে ওকে। এরপর খুঁজবো robots.txt, যে পেজটা আমাদের ওয়েবসাইটের নির্দিষ্ট কিছু বিষয়কে ব্লক করে রাখার জন্য, যেন আমাদের অ্যাক্সিডেন্টাল ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু ক্রিয়েট না হয়, বা আমরা যে ফাইলটা চাচ্ছি না ট্রাউলার অ্যাক্সেস করুক সেই ব্যাপারগুলো ব্লক করার জন্য আমরা robots.txt ফাইলটা দেখব যে এটা আছে কিনা। এছাড়া আমরা শুধু থাকলেই হবে না, দেখতে হবে যে সেইখানে আমাদের যে বিষয়গুলো ডুপ্লিকেসি ক্রিয়েট করে, যেমন ধরেন ট্যাগ আছে, ট্যাগ একটা ডুপ্লিকেসি তৈরি করতে পারে। তারপর আপনার ফিড আছে, হ্যাঁ, এরকম মানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো robots.txt তে সব আছে কিনা। এরপর সাইট ম্যাপ থাকতে হয় robots.txt তে, সেটা আছে কিনা। তো এইভাবে এই ব্যাপারগুলো কনফার্ম করতে হবে যে robots.txt আছে বাট প্রেজেন্ট বাট নট অপটিমাইজড, ওকে, এরকম কিছু উপস্থিত আছে কিন্তু এটা অপটিমাইজ না। এরপর নেভিগেশনের ব্যাপারটা দেখেন। নেভিগেশন হচ্ছে এরকম কিছু যে, ফর এক্সাম্পল আমরা এই ওয়েবসাইটে আসতেছি, দেখেন এটা তাদের একটা সার্ভিস বা প্রোডাক্ট। তো এখন আমরা যদি এরকম হইতো যে এখানে যাওয়া যেত, হ্যাঁ, ইন্টারনাল লিঙ্কিং থাকতো যে এখানে ক্লিক করলে উক্ত সার্ভিস বা পেজে যাওয়া যাবে, তাহলে ব্যাপারটা অনেক ইউজার ফ্রেন্ডলি হতো, তাই না? কিন্তু এখন আমি তার এই সার্ভিস জানার জন্য কোথায় যাব, খুঁজবো কোথায়, এখানে গিয়ে পাই কিনা। এখানে যেমন এখানে কামিং সুন দেয়া আছে, তাই না? সো আমার তো পাওয়াটা টাফ হয়ে যাবে। সেই জন্য যদি এটা এরকম হতো যে এখানে না গিয়ে আমি যদি এখান থেকে ক্লিক করে আসলে যাওয়ার সুযোগ আছে, তাহলে আমরা কি করতাম, আমরা এখান থেকে ক্লিক করেই উক্ত সার্ভিস বা প্রোডাক্টের পেজে চলে যেতে পারতাম। সো এটা নেভিগেশনের একটা ফল্ট আমরা বলবো। সো নেভিগেশনের ব্যাপারটা হচ্ছে এই যে আপনি যে পেজেই থাকুন না কেন, ইজিলি আপনি অন্যান্য ইম্পর্টেন্ট পেজগুলোতে সেখান থেকে যেতে পারবেন, এরকম একটা ব্যাপার। এবং হোম পেজের সাথে কোনো না কোনোভাবে একটা কানেকশন থাকবে। সো এক্ষেত্রে নেভিগেশনের ব্যাপারটাতে তাদের দেখছি যে আরো আপডেট হওয়ার প্রয়োজন আছে। তো আমরা এখানে লিখব যে পুর নেভিগেশন need to apply internal link in with important pages, okay, with important pages, ওকে, এভাবে আমরা লিখে দিব। এরপরে আমরা চলে আসবো ইউজিবিলিটিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রামার এবং স্পেলিং এর একটা ব্যাপার আছে। আমরা পুরো ওয়েবসাইটটা অডিট করে আমরা তাদের যতগুলো পেজ আছে সবগুলো পেজে আমরা চেক করব যে তাদের আসলে গ্রামার এরর আছে কিনা। গ্রামারের জন্য আপনারা ইতিমধ্যে জানেন যে গ্রামারলি টুলটা ইউজ করা যেতে পারে। সো গ্রামারলি টুলটা আমরা ইউজ করব, এটা চেক করতে পারি গ্রামার চেক করার জন্য। এছাড়া মাইক্রোসফট অফিসের স্পেল চেকার সফটওয়্যার ইউজ করতে পারি, বা জিঞ্জার ইউজ করতে পারি গ্রামার চেক করার জন্য। তো এইভাবে আমরা দেখব যে সেটের যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলো আসলে কতটা গ্রামার ইরর ফ্রি আছে এবং স্পেলিং মিস্টেক এর ব্যাপারটা দেখব। সো যদি দেখেন যে না এদের গ্রামার ঠিক আছে, সেক্ষেত্রে আপনি লিখবেন ওকে। আর যদি গ্রামার বা স্পেলিং এ ভুল থাকে তাহলে লিখে দিবেন যে গ্রামারের স্কোর গ্রামারলিতে এত, ব্যাপারটা এরকম। এরপর ওয়ার্ড চয়েসিং এর ক্ষেত্রে এটা অবশ্য একজন রাইটারের কাজ। তারপরে ওয়ার্ড চয়েসের ক্ষেত্রে দেখতে হবে যে তার কন্টেন্টে যে ওয়ার্ডগুলো ইউজ করেছে এই ওয়ার্ডগুলোতে আপনার ইম্পর্টেন্ট ওয়ার্ড চয়েসগুলো ইউজ করা হয়েছে কিনা। যেমন ধরেন আপনার রিলেটেড কিওয়ার্ড ইউজ করা হয়েছে কিনা, এলএসআই কিওয়ার্ডগুলোকে ইউজ করা হয়েছে কিনা, হ্যাঁ, এরকম ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডের ইউসেজগুলো আসলে
আনা হয়েছে কিনা, তারপর আপনার কল টু অ্যাকশন টাইপের যে ওয়ার্ডগুলো আছে, ইমোশনাল ওয়ার্ডগুলো আছে, এই ধরনের ওয়ার্ডগুলো আসলে আছে, উপস্থিতি আছে কিনা, এগুলি একটু দেখার চেষ্টা করবেন। তো যদি এগুলো ঠিক থাকে তাহলে লিখবেন ওকে, আর যদি ঠিক না থাকে তাহলে লিখবেন ঠিক নাই। এরপর রিডিবিলিটি চেক করার জন্য আমরা জানি যে হেমিংওয়ে অ্যাপ টুলটা ইউজ করা যায়। সো hemingwayapp.com এ গিয়ে আপনি তাদের কিছু কন্টেন্ট এখানে এনে চেক করে দেখতে পারেন যে রিডিবিলিটি স্কোরটা তার কেমন। তো যদি এটা 4, 5, 6 এর মধ্যে থাকে তাহলে ওকে ফাইন, তার রিডিবিলিটি স্কোরটা ভালো। কিন্তু এর চেয়ে বেশি যদি উপরে চলে যায় তাহলে তার রিডিবিলিটি স্কোর ভালো না। দ্যাটস মিন তার ওয়েবসাইটের আর্টিকেল অতটা ইউজার ফ্রেন্ডলি না। আর যখন তার আর্টিকেলগুলো ইউজার ফ্রেন্ডলি হবে না, তার গ্রামার ঠিক থাকবে না, ইরোর থাকবে, তখন কিন্তু আপনি তার ওয়েবসাইট অডিট করছেন ঠিকই, কিন্তু তার ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের দায়িত্ব যদি আপনি নেন তখন কিন্তু আপনাকে বেগ পেতে হবে। এই জন্য অবশ্যই আপনাদের যেটা করতে হবে, ওয়েবসাইট অডিট করার ক্ষেত্রে কয়েকটা বিষয় বায়ারকে জিজ্ঞেস করতে হবে। প্রথম কথা জিজ্ঞেস করতে হবে যে আপনার ওয়েবসাইটটা কি এক্সিস্টিং ওয়েবসাইট নাকি নতুন করে করতে হবে। কারণ এক্সিস্টিং ওয়েবসাইট যদি হয়ে থাকে এবং এই ক্ষেত্রে এরকম ব্যাড কন্টেন্ট থাকা আছে এমন পরিস্থিতিতে সেই ওয়েবসাইটটা কিন্তু মাইনাস ফিগারে চলে গেছে। সো মাইনাস ফিগার থেকে এটাকে আগে জিরো ফিগারে আনতে হবে, তারপরে এটাকে পজিটিভ ফিগারে আনতে হবে। দ্যাটস ওয়াই এক্সিস্টিং ওয়েবসাইট যদি হয় সেক্ষেত্রে সেটার ক্ষেত্রে কিন্তু আপনার চার্জ আরও বেশিও হতে পারে ক্ষেত্র বিশেষে। এছাড়া আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলি যদি ধরেন ডুপ্লিকেট হয় সেক্ষেত্রেও কিন্তু সেই ওয়েবসাইটকে র্যাঙ্কে নেওয়া স্বাভাবিক একটি ওয়েবসাইটকে নেওয়ার চাইতেও বেশি পরিশ্রম সাধ্য হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের চার্জ কিন্তু বাড়াতে হবে কিন্তু। সো বায়ারকে প্রথমেই জিজ্ঞেস করে নেবেন যে আমি আপনার ওয়েবসাইট নিয়ে র্যাঙ্কিংয়ের কাজ করব, বাট আপনি আমাকে কনফার্ম করুন যে আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো ইউনিক আছে কিনা। কারণ ইউনিক না থাকলে আমি যতই ব্যাকলিঙ্ক করি আর যতই আমি মানে বিভিন্ন ধরনের অফ পেজ করি, কাজে আসবে না কোনো। সো এই ব্যাপারটা অবশ্যই আপনাদেরকে কনফার্ম করতে হবে বায়ারকে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ধরেন একটা ওয়েবসাইটে আপনি কি করলেন, না বুঝেই একটা ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের দায়িত্ব নিয়ে নিলেন, কিন্তু আপনি পরে দেখলেন যে তার ওয়েবসাইটের পেজের সংখ্যা হচ্ছে ধরেন 100-র উপরে। তার মানে 100-র উপরে যদি তার পেজ থাকে, পোস্ট থাকে, আর্টিকেল থাকে, তাহলে আপনাকে কিন্তু এবার তার ওয়েবসাইটের যদি এমন হয় যে তার পুরো ওয়েবসাইটের সমস্ত মেটা ডিসক্রিপশনই হচ্ছে 160 ক্যারেক্টারের উপরে, এবার কিন্তু আপনাকে 100 আর্টিকেলেরই মেটা ডিসক্রিপশন ঠিক করতে হবে। 100 আর্টিকেলেরই যদি টাইটেল আনঅপটিমাইজ থাকে তাহলে 100 আর্টিকেলেরই টাইটেল ঠিক করতে হবে। তাহলে কিন্তু ওই ক্ষেত্রে আপনার এই এসইওর যে চার্জ এটা কিন্তু তখন না বাড়ালে আপনি কিন্তু দেখা যাবে আপনার লস হবে। এই জন্য আপনাকে কনফার্ম হতে হবে যে বায়ারকে জিজ্ঞেস করতে হবে যে আচ্ছা আপনার ওয়েবসাইটের কতগুলো আর্টিকেল পাবলিশ করা আছে বা কতগুলো পেজ আছে, সেটার উপর ভিত্তি করে আপনার কিন্তু এসইওর চার্জটা অ্যাপ্লাই করতে হবে। সো এই আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো মাথায় রেখে দেন আমরা এসইওর চার্জটা আমরা নির্ধারণ করব। এছাড়া তার কিওয়ার্ডের ডিফিকাল্টির একটা ব্যাপার তো অবশ্যই আছে, কতটা ডিফিকাল্ট সেই বিষয়টাও মাথায় রাখতে হবে র্যাঙ্কিংয়ের চার্জ ধরার ক্ষেত্রে। তো যাই হোক, এখানে আমরা যেটা বলছিলাম যে তার ওয়েবসাইটের রিডেবিলিটির কথা বলছিলাম। রিডেবিলিটি আমরা চেক করে দেখতে পারি, বিভিন্ন টুল আছে, এর মধ্যে এটা একটা টুল। সো তার রিডেবিলিটি যদি মনে হয় যে না অনেক ব্যাড, সেই ক্ষেত্রে আপনি তাকে আগে বলতে হবে যে আপনি আগে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট ঠিক করেন, তারপর আমার এসইও শুরু হবে। সো আপনি রাইটার দিয়ে কন্টেন্টটা ঠিক করিয়ে নেন। আর যদি আমাকেই ঠিক করতে হয় তাহলে আমাকে রাইটিংয়ের যে চার্জ সেটা আমাকে দিতে হবে, আমি রাইটার দিয়ে এটাকে আপডেট করিয়ে নিব। ওকে, এই হচ্ছে বিষয়। সো রিডেবিলিটি ধরেন যদি ভালো থাকে তাহলে লিখবো যে ওকে, আর যদি ভালো না থাকে ধরেন ভালো নাই, সেক্ষেত্রে কি লিখতে হবে যে আপডেট ইউর content, I mean article, update your content or article হবে with good ability
এখানে গ্রেড দিতে পারি, হ্যাঁ, বা স্কোর দিতে পারি, যাই দিব দিয়ে দেব, ঠিক আছে। এখানে আমি ব্র্যাকেটে দিয়ে দিতে পারেন যে হেমিংওয়ে অ্যাপ অনুসারে এটা এখানে ধরেন দিয়ে দিলেন যে 5 মধ্যে রাখার এরকম একটা কিছু বিষয়। ওকে, এরপরে আমরা যেটা করব যে কন্টেন্টের ইউনিকনেসটা বোঝার চেষ্টা করতে হবে যে কন্টেন্ট আসলে কতটুকু তার ইউনিক, কারণ ইউনিক কন্টেন্ট না হলে তো আসলে র্যাঙ্কে নেওয়াটা কঠিন হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, একটি ওয়েবসাইট কতটুকু ইউনিক এটা বোঝার কিন্তু ওয়ে আছে। সেটা কি? অনেক ওয়ে আছে। আমরা জানি যে প্লাগারিজম চেক করা যায় অনেকভাবে। কপিস্কেপ নামে একটি সাইট আছে, কপিস্কেপ। সো কপিস্কেপ ইউজ করা যেতে পারে তার কন্টেন্টগুলো চেক করার জন্য। আমরা copyscape.com এ তার ওয়েবসাইটের যদি ইউআরএল দেই, বিভিন্ন পেজের যদি আমি ইউআরএল দেই, ইউআরএল দিলে হয়তোবা আমি বুঝতে পারবো যে এরকম সিমিলার কোনো কিছু আছে কিনা copyscape.com দিয়ে। এছাড়া আরেকটা চমৎকার একটা টুল আছে। এই কপিস্কেপ হচ্ছে যে সে কি অন্য কারো ওয়েবসাইট থেকে কন্টেন্ট এনে এখানে ইউজ করলো কিনা সেটা। আর যদি এমন হতে পারে যে আপনারই ওয়েবসাইটের এক পেজের সাথে আরেক পেজের ডুপ্লিকেসি আছে, এটাও একটা সমস্যা কিন্তু। সো এটা কিভাবে বুঝবেন যে আপনার ওয়েবসাইটের এক পেজের সাথে আরেক পেজের ডুপ্লিকেসি আছে? এটা বোঝার জন্য আপনারা এই টুলটা ইউজ করবেন, সেটা হচ্ছে siteliner.com। ওকে, siteliner.com। সো এই siteliner.com এ এসে আপনি আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করে নেবেন। আমি ধরেন এটাকে কপি করে আমি এখানে দিচ্ছি। তো দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে আমরা গোতে ক্লিক করব। সো আমি এখানে দেখেন গোতে ক্লিক করি। সো গোতে ক্লিক করার পরে এটা পুরো ওয়েবসাইটকে স্ক্যান করবে, কিছুটা সময় নেবে। স্ক্যান করার পরে যদি ওয়েবসাইটের সাইট বড় হয় তাহলে একটু সময় বেশি লাগবে, আর যদি ছোট হয় ওয়েবসাইট তাহলে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা স্ক্যান করে ফেলেছে অলরেডি। তো আপনাকে যেটা করতে হবে, দেখেন সে ডুপ্লিকেট কন্টেন্টগুলো খুঁজে বের করে ফেলতেছে কোথায় কোথায়। তো আমরা অলরেডি 45টা পেজ পেয়েছে সে এখান থেকে। তার ওয়েবসাইটে 45টা পেজ পাওয়া গিয়েছে। এটা দ্বারা এটাও একটা ধারণা হলো, তাই না, যে ওয়েবসাইটে কতগুলো পেজ আছে। বা আমি যদি ওয়েবসাইটে কাজ নেই তাহলে আমি বুঝতে পারছি যে 45টার মতো পেজ আছে। সো এগুলিকে আমাকে অপটিমাইজ করতে হবে। তো দেখতে পাচ্ছি যে তার 24% কন্টেন্ট ইন্টারনালি ডুপ্লিকেট হয়েছে। ইন্টারনালি, এটা বাইরে থেকে আইনে কপি করে নেই, মানে এক পেজের সাথে আরেক পেজের সিমিলারিটি আছে। বুঝতে পেরেছেন? সো এই সিমিলারিটিটা আপনারা চেষ্টা করবেন যেন এটা 10%-এ নিয়ে আসা যায়। ওকে, ডুপ্লিকেট কন্টেন্টের ইন্টারনাল ডুপ্লিকেটটা যেন এটা 10%-এর কাছাকাছি নিয়ে আসা যায়, তাহলে কি হবে, সাইটটা আরো বেশি হেলদি হয়ে যাবে। সো ধরেন আমি যদি এখানে ক্লিক করি, দেখতে চাই যে আসলে কোথায় কোথায় এটা ডুপ্লিকেসি ক্রিয়েট হয়ে গেছে, তো এখানে ক্লিক করতে হবে। ডুপ্লিকেট কন্টেন্টে ক্লিক করব। ডুপ্লিকেট কন্টেন্টে ক্লিক করার পরে এখানে দেখাবে যে কোনটার সাথে কতটুকু ম্যাচ হয়ে গেছে। তো দেখেন এখানে যদি এরকম হয় যে ম্যাচিং এর ব্যাপারটা এরকম যে ধরেন 50%-এর উপরে আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সেই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব যে এটা আসলে ম্যাচ হয়ে গেল, কার সাথে ম্যাচ হয়ে গেল বা কি ঘটনাটা, এটা বোঝার চেষ্টা। যেমন এখানে আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো আবার যে কোনটার সাথে ম্যাচ হয়ে গেল। হ্যাঁ, এই কালারটা যখন আমরা দেখতে পারবো, তার মানে এই কালার এই অর্থাৎ এই পেজে যে বিষয়টা আছে আবার অন্য একটা পেজেও এই বিষয়টা আছে। ধরেন আমি আরেকটা পেজে যাই, ধরেন এটাতে আমি যদি যাই যে হ্যাঁ এটাতে গেলাম। সো এটাতে যাওয়ার পরে এই যে দেখেন সে বলতেছে যে এই কালারটা যেখানে যেখানে আছে সেই কালারটা, মানে অর্থাৎ এই কথাটা অন্য জায়গাতেও আছে। তো এখন অন্য জায়গাতে এটা থাকাটা স্বাভাবিক, কারণ এই শব্দ তো রিলেটেড আরেকটা কন্টেন্টেও থাকবে, এটাই ন্যাচারাল, তাই না? যেমন তার রিসেন্ট পোস্টে থাকবে, তার পপুলার পোস্টে থাকতে পারে, এই টাইটেলটা থাকতে পারে। তাই বলে তার দেখেন বডির পুরোটা কন্টেন্ট এরকম লাল হবে এটা আশা করা যায় না। তার মানে হুবহু এই পুরোটা কথা অন্য একটা পেজে আছে। সেটা কোন পেজ? এই পেজে আছে। ওকে, সো আমি যদি এই পেজটাতে যাই, আমি এই পেজটাকে দেখেন কপি করব, কপি লিঙ্ক অ্যাড্রেস কপি করে এখানে পেস্ট করতেছি। পেস্ট করে আমি এখানে যাই, দেখি কি ঘটে। সো
এই পেজটাতে গিয়ে আমরা সে আর কি সিমিলার, এই কথাগুলো সিমিলার কোথায় আছে সেটা দেখানোর চেষ্টা করতেছে। তো এটা কোথায় নিয়ে গেল, এটা নিয়ে গেল হচ্ছে এখানেই নিয়ে গেল না। আচ্ছা আবার চেষ্টা করি আমি। সো সরি ফার্স্ট পেজে ইয়েতে সাইডলাইন.com আমি যেটা করব, আচ্ছা এখান থেকে ক্লিক করে, এখান থেকে ক্লিক করলে সাইট লাইনারে নিয়ে যাবে। আচ্ছা যাই আমি সেখানেই যাই, দেখেন এই যে নিয়ে আসছে তাই না। তো দুইটা কি ভিন্ন লিঙ্কটা দেখেন, এটা হচ্ছে জি ভার্টিক্যালি 2 আর এটা কিন্তু শুধু ভার্টিক্যালি, তার মানে নিশ্চয়ই দুই লিঙ্ক, কিন্তু দুই লিঙ্ক কিন্তু কন্টেন্ট কিন্তু সেম ডুপ্লিকেট হয়ে গেছে, যেটা কিন্তু একটা মেজর প্রবলেম তাই না। হ্যাঁ দেখেন হুবহু কথা, কিন্তু লিঙ্ক কিন্তু দুইটা ওয়েবসাইটে, এটা একটা আর এটা আরেকটা। সো এটা আপনাকে কি করতে হবে, এটা আপনাকে আইদার যে কোনো একটা আপডেট করতে হবে, হয় এটা আপডেট করতে হবে নয়তো এটাকে আপডেট করতে হবে, তা না হলে ইন্টারনাল ডুপ্লিকেট কন্টেন্ট হয়ে যাবে। সো এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। সো এই বিষয়টাই এই siteliner.com খুব চমৎকার করে দেখায়। সো আপনারা চেষ্টা করবেন এটাকে যতটা কমে নিয়ে আসা যায়, 10%-এর দিকে নিয়ে আসতে পারলে আরো ভালো। তো এইভাবে সাইটলাইনার দিয়ে প্রয়োজন বোধে এটাকে আপনারা চাইলে ডাউনলোডও করতে পারবেন, হ্যাঁ পিডিএফ এ ডাউনলোড করে এটা বায়ারকে দিতেও পারবেন, যে দেখেন আপনার ওয়েবসাইটে কিন্তু এরকম ডুপ্লিকেসি আছে এই পেজের সাথে এই পেজের। সো এতে আরো ইজি হবে। তো যাই হোক, siteliner.com কি ইউজ করে আমরা তার এই ডুপ্লিকেসিটা, ইন্টারনাল ডুপ্লিকেসিটাকেও কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারছি। তো এভাবে আমরা যেটা করব যে আমরা আমাদের কন্টেন্টের কোয়ালিটিটা চেক করার চেষ্টা করব, যে সেটা কতটা ইউনিক, এবং সেটা লেন্থ বোঝার চেষ্টা করব। কারণ লেন্থ যদি ছোট হয়, যেমন 200 ওয়ার্ডের একটা আর্টিকেল, সেক্ষেত্রে ওই এত ছোট ছোট আর্টিকেলগুলো কেউ র্যাঙ্কে নেওয়াটা আপনার জন্য টাফ হয়ে যেতে পারে তাই না। সো এই জন্য অবশ্যই আপনার বায়ারকে কনফার্ম করতে হবে যে দেখেন আপনার ওয়েবসাইটের কন্টেন্ট ইনসাফিসিয়েন্ট, কন্টেন্টের পরিমাণ কম বা কন্টেন্টের লেন্থ কম, এক্ষেত্রে আমার র্যাঙ্কে নেওয়াটা কিন্তু ইজি হবে না, টাফ হয়ে যাবে। সো আপনাকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। সো আপনি এখানে বলে দিলেন যে ইন্টারনাল ডুপ্লিকেট ইজ হাই, হ্যাঁ যে ইন্টারনাল ডুপ্লিকেট অনেক বেশি পাওয়া গেছে, অথবা লিখে দিলেন যে কন্টেন্ট লেন্থ ইজ পোর, হ্যাঁ লেন্থ ইজ পোর, সেভাবে লিখে দিলেন, তখন সে বুঝলো যে না তার সাইটের কোথায় প্রবলেম। কনসিস্টেন্সি বলতে ধারাবাহিকতার কথা বলা হচ্ছে, অর্থাৎ তার যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টটাতে আসলে কি সিকোয়েন্সটা রেখেছে কিনা, তার এক্ষেত্রে সেই ভালো বলতে পারবে, কারণ তার প্রোডাক্ট তার সার্ভিস সম্পর্কে যে সিকোয়েন্সের প্রয়োজন, একটা বিষয় ইনফরমেশন জানার জন্য যে একটা স্টেপের পর একটা স্টেপ যে ইনফরমেশনগুলো এই সিকোয়েন্সগুলো আছে কিনা, এটা তার সাথে আলোচনা করে আপনাকে বুঝতে হবে। তো যদি তার এই কনসিস্টেন্সিটা থাকে তাহলে দেন ওকে। এরপর হচ্ছে অল্টাটেক ইমেজের, অল্টাটেকের কথা আমি আগেই বলেছি যে তার ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে, ইমেজগুলোতে তার কি অবস্থা। ইমেজ আমরা যদি যাই, এখানে তার বিভিন্ন ইমেজ আছে, তো ইমেজগুলোতে আমরা যেটা করব তার প্রোডাক্টে যাই, প্রোডাক্টে গিয়ে ধরেন এটা তার একটা ইমেজ, এখন এই ইমেজে দেখতে হবে যে এটার কি অল্টাটেক আছে কিনা। তো এই অল্টাটেক তো এখানে মাউস হোভার করলে আমাদের কথা আসার কথা তাই না, তার মানে তার ইমেজ অল্টাটেক মিসিং আছে। এছাড়া আরেকটা জিনিস ইমেজ ফাইল নেম, এটাকে আপনি সেভ করবেন, হ্যাঁ ইমেজটাকে এইভাবে সেভ করার চেষ্টা করবেন। সেভ করার সময় দেখবেন যে তার ইমেজের ফাইল নেমটা কি আসলে কি রিডেবল কিনা, আই মিন তার কিওয়ার্ডটা আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি যেখানে আসলে তার ফাইল নেমের ক্ষেত্রে কিওয়ার্ডটা নাই। সো এই ক্ষেত্রে কিন্তু তাকে কি করতে হবে, এই ইমেজগুলো আবার নতুন করে এটাকে রিসাইজ করে বা এই ইমেজটাকে আর কি আবার এটাকে রিনেম করে তারপর এটাকে আপ করতে হবে, ক্লিয়ার, আপ করতে হবে। তো তার ইমেজের নেমিং এ প্রবলেম আছে এবং ইমেজের অল্টার ট্যাগেও কিন্তু তার প্রবলেম আছে। সো দ্যাটস ওয়াই আপনি এখানে লিখে দিবেন যে অল্টার ট্যাগ মিসিং অ্যান্ড আপডেট
image file name using keywords. ওকে, এটা তাকে বলে নেবেন। তারপর হচ্ছে কিওয়ার্ডের ব্যবহার ঠিক আছে কিনা, আই মিন কিওয়ার্ডের প্লেসমেন্টের কথা বলা হচ্ছে, ঠিক আছে। কিওয়ার্ডের প্লেসমেন্ট, আমরা কিওয়ার্ডের প্লেসমেন্ট বলতে কি বুঝি, কিওয়ার্ডের প্লেসমেন্ট বলতে বুঝি যে কিওয়ার্ডটা আপনার ফার্স্ট প্যারাগ্রাফে থাকা, লাস্ট প্যারাগ্রাফে থাকা, হেডিংয়ে থাকা, সাব হেডিংয়ে থাকা, তাই না, এটা মেটা ডিসক্রিপশনে থাকা, সেটা ইউআরএল এ থাকা, পারমালিঙ্কে থাকা, সো টাইটেলে থাকা, এই বিষয়গুলো আপনাকে কনফার্ম করতে হবে যে তার প্রতিটা পেজের ক্ষেত্রেই, প্রতিটা ইম্পর্টেন্ট পেজের ক্ষেত্রেই তার কি এই কিওয়ার্ডের ইউসেজটা এই উক্ত জায়গাগুলিতে সে সঠিকভাবে রাখতে পেরেছে কিনা, রেখেছে কিনা। সো কিওয়ার্ডের ইউসেজটা দেখতে হবে। সো আমরা যদি কিওয়ার্ডের ইউসেজ প্রপার না পাই, সেক্ষেত্রে লিখব যে মিসিং বা এরকম কিছু একটা লিখব, সরি, হ্যাঁ মিসিং লিখব, অথবা আমরা লিখব যে সরি, আমরা লিখব যে এখানে ইউজ কিওয়ার্ড অন ফার্স্ট and last paragraph. হ্যাঁ, ফার্স্ট এন্ড লাস্ট প্যারাগ্রাফে ইউজ করার জন্য, তারপর হেডিং সাব হেডিং এ এই ব্যাপারগুলো লিখে দিব। ওকে, এই ব্যাপারগুলো এভাবে আমরা লিখে বোঝানোর চেষ্টা করব। ওকে, এরপর হচ্ছে অন পেজ এসইও এর ক্ষেত্রে আমরা যে ব্যাপারগুলো দেখব সেটা হচ্ছে যে প্রতিটা পেজের টাইটেল, হ্যাঁ টাইটেলটা অপটিমাইজড আছে কিনা, টাইটেলের ক্যারেক্টার লেন্থ যেটা থাকে যে ম্যাক্সিমাম 70 ক্যারেক্টার, সেই লিমিট রেখেছে কিনা, এবং টাইটেলে কিওয়ার্ডের ইউজ আছে কিনা, তারপর হচ্ছে ইউআরএল এ কিওয়ার্ডের ইউজ আছে কিনা, তারপর হচ্ছে মেটা টাইটেল। আচ্ছা, মেটা টাইটেল আরেক জিনিস, কিন্তু মেটা টাইটেল হচ্ছে যেটা আপনার যেটা করা হয় যে সার্চ ইঞ্জিনে দেখায়। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে দেখাই যে মেটা টাইটেল বলতে কোনটা বোঝাচ্ছে। আমরা যারা ওয়ার্ডপ্রেসে ইউজড ব্যবহার করি তারা দেখবেন যে স্নিপেটের যে এই পার্টটাতে হচ্ছে আপনার এই যে এখানে দেখেন এসইও টাইটেলের কথা বলা হচ্ছে, আপনি এখানে যেভাবে সেট করে দিবেন সেভাবেই সার্চ ইঞ্জিনে দেখাবে। আপনি যদি কোনো কিছু সেট করে না দেন, সেক্ষেত্রে টাইটেলটা আপনি যেভাবে লিখেছেন আর্টিকেলের সেইভাবেই সার্চ ইঞ্জিনে সেটা দেখাবে। দেখেন, কিছু লিখে দেওয়া হয় নাই, তাই ডট 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 দেখাচ্ছে, এইভাবেই দেখাবে সার্চ ইঞ্জিনে। আর যদি আপনি এখানে লিখে দেন স্পেসিফাই করে, সেক্ষেত্রে সেভাবেই সে দেখাবে। অর্থাৎ পোস্টের টাইটেলে দেখাবে হয়তো ধরেন এরকম ভাবে, সাইটের ভিতরে যে টাইটেলটা সেখানে এরকম দেখাবে, কিন্তু আপনি যদি এখানে যেভাবে দেখাবেন সেটা কিন্তু এখানে যেভাবে হবে সেভাবেই সার্চ ইঞ্জিনে দেখাবে। তো এটা হচ্ছে মেটা টাইটেল সার্চ ইঞ্জিনের জন্য। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো সেটা আমরা ঠিক করব। মেটা ডেসক্রিপশন, এটা আমরা চেক করব যে আমাদের প্রতিটা পেজের মেটা ডেসক্রিপশন 160 ক্যারেক্টারের মধ্যে আছে কিনা। ইন্টারনাল লিঙ্কিংটা চেক করে নিব যে আমার ইন্টারনাল লিঙ্কিং ইম্পর্টেন্ট পেজগুলোর সাথে লিঙ্কিং করা আছে কিনা, বিশেষ করে আমার যে প্রোডাক্ট বা সার্ভিস পেজগুলো আছে এগুলোর সাথে ইন্টারনাল একটা পেজের সাথে একটা পেজে লিঙ্কিং করা আছে কিনা, যেটা এখানে নাই। সো এটা আমাদেরকে চেক করতে হবে। এখানে আমরা আমাদের সেই কমেন্ট দিয়ে দিব। তো এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে, এবং এখানে কমেন্ট লিখতে হবে, এই জায়গাগুলোতে কমেন্ট লিখতে হবে। সো আমরা ধরেন এখানে লিখে দিলাম যে পেজ টাইটেল, ধরেন টাইটেলে প্রবলেম আছে, দেখি এটার টাইটেলে কি সমস্যা। সো এটার ধরেন একটা পেজে গেলাম, কোনো একটা পেজে যাওয়ার পরে এখানে আমরা কোনো একটা প্রোডাক্টে যাওয়ার পরে এখানে একটা প্রোডাক্টে যাই। সো এবার আমরা এটাকে দেখি সার্চ ইঞ্জিনে আছে কিনা, এটা অ্যাভেলেবেল। তো সার্চ ইঞ্জিনে দেখবো
যে টাইটেলটা আসলে কি অপটিমাইজ আছে কিনা, বা এটার মেটা ডিসক্রিপশনটা আসলে কি অপটিমাইজ আছে কিনা, এই ব্যাপারগুলো দেখে আমরা যদি অপটিমাইজ না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, কিওয়ার্ড এর ব্যবহার যদি না থাকে আমরা লিখে দিব যে ইউজ কিওয়ার্ড and limit তো ধরেন 55 ক্যারেক্টার দিয়ে দিলাম। হ্যাঁ, এরকম দিয়ে দিব, ওকে, লিখে দিব। তারপরে আমার ইউআরএল কিওয়ার্ড ইউআরএল আছে কিনা, যদি থাকে তাহলে আমি লিখবো ওকে, আর না থাকলে লিখবো যে এটাকে আপডেট করতে হবে। মেটা টাইটেলটাও আমরা লিখে দিব যে এই কথাটা এখানে লিখে দিলাম ধরেন মেটা ডিসক্রিপশনটা আমরা লিখে দিব যে মেটা ডিসক্রিপশনটা কি, নট অপটিমাইজ, ধরেন কথার কথা যদি এরকম ভাবে আপনার কিওয়ার্ড প্রমিনেন্সি প্রক্সিমিটি যদি ঠিক না থাকে, কিওয়ার্ডটা যদি শুরুর দিকে না থাকে, তাহলে আমরা লিখে দিব যে আপডেট মেটা ডিসক্রিপশন প্রমিনেন্সি। হ্যাঁ, প্রমিনেন্সি প্রক্সিমিটির কথা লিখে দিব। ইন্টারনাল লিংকের কথা লিখে দিব যে লিংক আপ উইথ ইম্পর্টেন্ট পেজেস লিখে দিব এরকম। তো যদি তাদের কোনো ব্লগ থাকে, অনেক 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 ওয়েবসাইট আছে যাদের ব্লগ থাকে, হ্যাঁ, যদি ব্লগ থাকে ওয়েবসাইটের, তো আমরা তখন সেটার ব্লগটাকেও আমরা অডিট করার চেষ্টা করবো। এখানে অনেক সময় ব্লগ থাকে অনেক কোম্পানির, ওকে। তো আমরা এখানে আমাদের ওয়েবসাইটে যদি কোনো ব্লগ থাকে সেই ব্লগ লিঙ্কটা আমরা দেখবো যে প্রেজেন্ট আছে কিনা, এবং থাকলে পরে সেই ব্লগটা আসলে কতটুকু আপডেটেড, সেখানে কি পোস্ট আছে কিনা কোনো কিছু। অনেক সময় দেখা যায় যে ব্লগ আছে কিন্তু সেখানে ডামি কন্টেন্ট দেওয়া, হ্যাঁ, লোরেম এফএসএম এর ডামি কন্টেন্ট দিয়ে একটা ব্লগ তৈরি করে রেখেছে একজন ওয়েব ডিজাইনার, তো সেটাও একটা প্রবলেম। তো আমাদের কনফার্ম করতে হবে যে ব্লগ লিঙ্কে যাওয়ার পরে সেটা কাজ করছে কিনা, এবং সেই ব্লগে যে কন্টেন্টগুলো আছে সেগুলো কি আসলে ডামি কন্টেন্ট দিয়ে জাস্ট একটা ডিজাইন করা, নাকি ওখানে কি কোনো মিসিং আছে বা খালি পেজ পড়ে আছে কিনা, এই ব্যাপারগুলো কনফার্ম করতে হবে। ধরেন না পেলে আপনি লিখবেন যে নট প্রেজেন্ট, হ্যাঁ, কিছু একটা লিখে দেবেন। এরপর সোশ্যাল মিডিয়াতে দেখতে হবে যে সোশ্যাল বাটন সবগুলো আছে কিনা, দেখতে হবে সোশ্যাল শেয়ারিং বাটন টাটন আছে কিনা। আমি এখানে দেখতে পাচ্ছি শুধু ফেসবুক, আর কিছু দেখতে পাচ্ছি না, বা নিচেও দেখতে পাচ্ছি না। সো আপনাকে এখানে কনফার্ম করতে হবে যে সোশ্যাল তার অ্যাকাউন্ট সবগুলো নট প্রেজেন্ট দেখতে হবে, যে না তার সবগুলো সোশ্যাল অ্যাকাউন্ট এখানে প্রেজেন্ট নাই। সোশ্যাল শেয়ারটা আমরা আমাদের এসইও কোয়াক দিয়ে দেখতে পারবো, অথবা আমরা আমাদের সোশ্যাল এমকে দিয়ে দেখতে পারবো। এরকম বেশ কিছু টুল আছে, সেখান থেকে দিব যে সোশ্যাল শেয়ার অ্যাক্টিভিটিস কেমন, এটা লিখে দিব যে নট এনাফ। জিএস এনাফ, হ্যাঁ, এনাফ নাই, কারণ সোশ্যাল এঙ্গেজমেন্ট যদি তার কম থাকে সেক্ষেত্রে আপনার সেটা র্যাঙ্কে নেওয়াটাও একটু টাফ হতে পারে। তো এই ব্যাপারগুলো তুলে ধরতে হবে, এগুলি তুলে ধরে পরে যদি আপনি তার দায়িত্ব নেন, তাহলে তখন আপনি বলতে পারবেন যে দেখেন আমি এই ব্যাপারগুলো প্রবলেমগুলো বলেছিলাম, এগুলো তো এইটা তো আর আমার কাজ না, আমি তো আর সোশ্যাল মিডিয়া মার্কেটার না, কিন্তু এটা কিন্তু আপনার প্রয়োজন ছিল। সো এটা আপনাকে এটা ব্যাপারটা আপনাকে দেখতে হবে কিন্তু। সো এরপর হচ্ছে অ্যাক্টিভ সোশ্যাল প্রোফাইল আছে, কিন্তু প্রোফাইলগুলি অ্যাক্টিভ কিনা, পোস্ট দিচ্ছে কিনা নিয়মিত তাদের ক্লায়েন্টদের, মানে এই ব্যাপারগুলোও মাথায় রাখতে হবে। সো যদি দেখেন যে না আসলে নিয়মিত পোস্ট নাই, আপডেট নাই, হ্যাঁ, তাহলে লিখে দিবেন যে নট অ্যাক্টিভ, অ্যাক্টিভ হতে হবে। এরপর মোবাইলের ক্ষেত্রে ওয়েবসাইটে কি আসলে রেসপন্সিভ কিনা,
হ্যাঁ, এটা বোঝার চেষ্টা করতে হবে। রেসপন্সিভ বোঝার জন্য আসলে অনেক ওয়েবসাইট আছে। সবচেয়ে শর্টেস্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে আপনার বিভিন্ন প্লাগইনস আছে বা অনলাইন টুল আছে। আপনি আপনার ওয়েবসাইটে কীভাবে ব্রাউজারে ছোট করে এনে যদি দেখেন যে এর সাথে সাথে আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো আসলে কম্প্রেস হচ্ছে, আই মিন ফিট হয়ে যাচ্ছে, তার মানে বোঝা যাবে যে ওটা আসলে এটা ফ্রেন্ডলি, মোবাইল রেসপন্সিভ একটা ইয়ে। আর যদি এরকম হয় যে না, অর্ধেক আছে অংশ আর অর্ধেক নাই, তার মানে এটা রেসপন্সিভ না। তো এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যদি তাহলে চেক করে নেবেন যে রেসপন্সিভ কিনা। যদি রেসপন্সিভ হয় তাহলে ওকে, আর না হলে ওকে না। ডুপ্লিকেট কন্টেন্টের কথা তো আমি বললামই আগে যে ডুপ্লিকেট কন্টেন্ট চেক করার জন্য। সো যদি ঠিক থাকে তাহলে ওকে দিব, আর না থাকলে আমরা ওই প্লাগারিজম চেকার টুলগুলো ইউজ করব, যেমন কিউ টেক্সট ইউজ করতে পারি ডুপ্লিকেট কন্টেন্টের জন্য, স্মল এসইও টুলস ইউজ করতে পারি, কপিস্কেপ ইউজ করতে পারি, এরকম অসংখ্য ব্যবহার করা যেতে পারে। ব্যাকলিংকের জন্য আমরা তার ব্যাকলিংগুলো চেক করতে পারি, কারণ তার ব্যাড ব্যাকলিংস যদি থাকে তাহলে আমাদের কি হবে, সমস্যা হবে। ব্যাড ব্যাকলিংসের জন্য আমরা বেশ কিছু টুল আছে, যেমন আপনার মনিটর ব্যাকলিংস নামে একটা সাইট আছে। মনিটর ব্যাকলিংস দিয়েও কি করতে পারবো, আমরা আমাদের চেক করতে পারবো তার ওয়েবসাইটের ব্যাড ব্যাকলিংস গুলো আসলে কেমন। তো আমি একটা ইমেজ দিয়ে জাস্ট একটু বোঝাবো। এখানে অবশ্য আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। সো আমরা একটা ইমেজ দিয়ে বুঝাবো, অথবা আমাদেরকে ফ্রি ট্রায়াল নিতে হবে, এরকম কিছু করতে হবে। তো আমরা যেটা করব, ফ্রি ট্রায়াল নিতে পারি। তো আমি জাস্ট ইমেজ দিয়ে বুঝিয়ে দিই এখন অল্প সময়ের মধ্যে। মনিটর ব্যাকলিংস এর মাধ্যমে কি করা যায়, তার ব্যাড ব্যাকলিংস গুলো ফাইন্ড আউট করা যাবে, যে কোন ব্যাকলিংস গুলো ভালো কোনটা খারাপ, হ্যাঁ, এটা অডিট করা যাবে। এছাড়া আমরা ওপেন সাইট এক্সপ্লোরার দিয়েও কিন্তু চেক করতে পারি, তাই না? মোজের যে ওপেন সাইট এক্সপ্লোরার আছে সেটা দিয়েও আমরা চেক করতে পারবো যে তার ব্যাকলিংস গুলো আসলে কতটুকু ভালো বা কি। ধরেন এই ওয়েবসাইটটাকে যদি আমি একটু বোঝার চেষ্টা করি যে এদের ব্যাকলিংটা কেমন, তো আমি যদি লগ ইন করি তাহলে বেটার রিপোর্ট পাবো। সো লগ ইন করে দেখি। সো এবার আমরা লগ ইন করে এখন তার ওয়েবসাইটে দিয়ে দেখবো যে তার ব্যাকলিংকের কি আসলে অবস্থা, সেটা বোঝার চেষ্টা করব। তো এখান থেকে আমরা দেখতে পারবো যে তার আসলে স্প্যাম স্কোরটা কেমন, হ্যাঁ, অবস্থা কি, তারপর তাদের অথরিটি কেমন, এরকম আমরা চেক করে নিতে পারবো। অনলি এক্সটার্নাল থেকে, অন লিঙ্কস থেকে ধরেন আমি অনলি ফলোটা সিলেক্ট করলাম। আমরা চাইলে এটাকে কি করতে পারি, রিকোয়েস্ট পাঠাতে পারবো আমাদের ইমেইলে, যেন পুরো ফাইলটা চলে যায়। এরপরে আমরা আরো ফার্দার ডিটেলসে দেখতে পারবো। এইভাবে যেমন এই যে একটা ব্যাড ব্যাকলিংস আছে। এরপর লিঙ্ক ওডি ইউজ করতে পারি, যেটা আমরা দেখেছি এর আগে। লিঙ্ক ওডি দিয়েও আমরা চেক করতে পারবো তার ব্যাকলিংকের কোয়ালিটি। এরকম বিভিন্ন ব্যাকলিংকিং টুল দিয়ে, এই কাজগুলো পেইড টুল দিয়ে করলে সবচেয়ে বেটার রিপোর্ট পাওয়া যাবে। তো এইগুলো দিয়ে আমরা কি করতে পারবো, তার ব্যাকলিংস এর কোয়ালিটি চেক করতে পারবো, ওভারঅল ম্যাজেস্টিক এসইও দিয়ে করতে পারবো। তো আমরা এখানে লিখে দিব যে ব্যাকলিংক, লিখে দিব যে ধরেন 20% ব্যাকলিংস আর লো কোয়ালিটি, এরকম কিছু একটা আমরা রিপোর্টটা নিয়ে এরপর লোডিং স্পিড চেক করব। লোডিং স্পিড চেক করার জন্য আমরা যেটা করতে পারি, গুগল স্পিড টেস্ট বা জিটি ম্যাট্রিক্স ইউজ করতে পারি। সো গুগল স্পিড টেস্টে গিয়ে আমরা দেখবো যে তার ওয়েবসাইটে আসলে অবস্থা কি, লোডিং স্পিড কেমন। যদি দেখি যে না আসলে ভালো না, সেক্ষেত্রে আমরা তাকে মেনশন করে দিব যে তার লোডিং স্পিডটা অপটিমাইজ করতে হবে যদি কম হয়। সো মনে হচ্ছে এটার লোডিং স্পিড খুব কম হবে। তো সেই ক্ষেত্রে কম হলে, খুব কম দেখতে পাচ্ছি, খুব কম। সো তাদেরকে অবশ্যই
তাদের এই লোডিং স্পিড অপটিমাইজ করতে হবে। এটা লিখে দিব, ওদের স্পিডটা লিখে দিতে পারো যে এত এত, হ্যাঁ, যে মোবাইলে এত এবং ডেস্কটপে এত, এভাবে লিখে দিতে পারি। বা লিখে দিব যে ভেরি স্লো ওয়েবসাইট, ঠিক আছে, এরকম লিখে দিব। বা তাদের বর্তমানে যে স্কোর যেটা সেটা লিখে দিব। এরপর খুঁজে দেখবো যে তাদের কোনো ইনকমপ্লিট পেজ আছে কিনা তাদের ওয়েবসাইটে, ধরেন কামিং সুন টাইপের কোনো পেজ আছে কিনা। যদি থাকে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে ওগুলোকে নো ইন্ডেক্স করে রাখতে হবে বা robots.txt দিয়ে ব্লক করে রাখতে হবে। সো খুঁজে দেখতে হবে বা তাদের সাথে আলোচনা করতে হবে যে আপনাদের কোনো কামিং সুন পেজ বা আন্ডার কনস্ট্রাকশনে কোনো পেজ টেজ আছে কিনা। সো সেটা আমরা দেখব। যেমন দেখেন এই যে সার্ভিসে কামিং সুনের মতো একটা ব্যাপার আছে, ইনকমপ্লিট একটা পেজ বা কোনো পেজ যদি গিয়ে দেখেন যেটা ফাঁকা, মানে পেজ আছে কিন্তু ফাঁকা, তাহলে ফাঁকা পেজের ভ্যালু নাই। সো এই জন্য চেক করতে হবে যে তার কোন পেজগুলো এরকম ফাঁকা পড়ে আছে বা কি, এটা কনফার্ম করতে হবে। সো ইনকমপ্লিট পেজ যদি থাকে আপনি এখানে লিখে দিবেন যে নিড টু অ্যাড কন্টেন্ট, ওকে, কন্টেন্ট অ্যাড করতে হবে। এবার ব্রোকেন লিঙ্কস, তার ওয়েবসাইটে কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা। সো ব্রোকেন লিঙ্ক চেক করার জন্য আমরা ইউজ করতে পারি যে চেক মাই লিঙ্কস নামে একটা সাইট আছে, যেমন ব্রোকেন লিঙ্ক চেকার। সো ব্রোকেন লিঙ্ক চেকারে গিয়ে আমরা চেক করে দেখবো যে তার ওয়েবসাইটে কোনো ব্রোকেন লিঙ্ক পাওয়া যায় কিনা, ডেড লিঙ্ক পাওয়া যায় কিনা। সেক্ষেত্রে সেটা কপি করে আমরা ট্রাই করে দেখব। যদি থাকে সেক্ষেত্রে আমরা তাকে বলবো যে আপনার সাইটে এরকম ব্রোকেন লিঙ্ক আছে, এইগুলো সরাইতে হবে বা আপডেট করতে হবে। সো এটা ওয়েবসাইটের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে অল্প সময় নিয়ে আসবে, আর সাইট বড় হলে একটু বেশি সময় অপেক্ষা করতে হবে। তো এরপরে আমরা সে দেখাবে যদি কোনো ব্রোকেন লিঙ্ক পায় তো দেখাবে। ধরেন ব্রোকেন লিঙ্ক কথার কথা এখানে পেয়েছে, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে যে need to redirect broken link or request removal search engine from search engine, যেটা কিনা আমরা ওয়েবমাস্টার টুল দিয়ে এটাকে আমরা রিমুভ করার জন্য, সার্চ ইঞ্জিন থেকে এটাকে রিমুভ করে দেওয়ার জন্য আমরা ওয়েবমাস্টার টুল দিয়ে আমরা এটাকে কনফার্ম করতে পারি। ওকে, আমরা যদি একটু ইমেজটা দেখি যে লিঙ্ক রিমুভাল ইউজিং ওয়েবমাস্টার, এখান থেকে কিন্তু আমরা এখানে লিঙ্ক রিমুভিং বলতে আসলে ডিসঅ্যাভয়ের কথা বলছে। আমি ডিসঅ্যাভয়ের কথা বলছি না, এখানে যদি জানি যে এটার কথা বলতেছি যে ওয়েবমাস্টার টুলে গিয়ে গুগল ইন্ডেক্স থেকে রিমুভ ইউআরএল রিকোয়েস্ট পাঠালে আনওয়ান্টেড কোনো লিঙ্ক যদি থাকে সেটা সার্চ ইঞ্জিন থেকে গুগল সরিয়ে দিবে। হ্যাঁ, এই রিকোয়েস্ট আমরা পাঠাতে পারি। সো এইভাবে আমরা এই কাজটা করব। তো এই ছিল ম্যানুয়াল অডিট নিয়ে কিছু কথাবার্তা। এবার আমি আপনাদেরকে এখন এই ব্যাপারগুলো আসলে ম্যানুয়ালি চেক করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই সময় সাপেক্ষ কাজকে খুব খুব দ্রুত করার জন্য যে অডিট, টেকনিক্যাল অডিট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো টেকনিক্যাল অডিটের আগে আমি ফ্রি টুল নিয়ে একটু কথা বলবো এবং পেইড টুল নিয়ে কথা বলবো। আমি একটা পেইড টুল দিয়েও দেখাবো আর ফ্রি টুল দিয়েও দেখাবো। তো ফ্রি টুলের মধ্যে অনেক টুল আছে, যেমন এসইও, সাইট চেকআপ আছে, তারপরে উরেঙ্ক আছে, এরকম অনেক টুলই আছে তো যেগুলি ফ্রিতে মোটামুটি ইউজ করা যাবে। তো এগুলিতে গিয়েও অডিট করার সুযোগ আছে। তো আমি এটাকে কপি করে আমি এটাকে অডিট করার চেষ্টা করি। তবে এগুলো ইন ডিটেলসে রিপোর্ট দিবে না, ঠিক আছে, ইন ডিটেলসে রিপোর্ট দিবে না। সো ইন ডিটেলসে রিপোর্টের জন্য আমাদের পেইড টুল হলে পরে আমাদের জন্য ইজি হবে। তো
চলেন পেড টুলটাও দেখি আর এটা লোড হোক। পেড টুলের ক্ষেত্রে SEM ব্রাশ টুলটা খুবই ভালো অডিট করার জন্য, semrush.com। তো আমি সেখানে লগ ইন করবো এবং একটা পেজ রিপোর্ট আপনাদেরকে দেখাবো। তো দেখেন এই ওয়েবসাইটটা ফ্রি টুল দিয়ে অডিট করা হচ্ছে, অডিট করার পর একটা স্কোরও চলে আসছে এবং তার কোথায় কোথায় প্রবলেম আছে এগুলো বের করে নিয়ে আসতেছে, যে যেমন তার মেটা ডিসক্রিপশনে প্রবলেম আছে এবং এটা কিভাবে সলভ করতে হবে এই ব্যাপারগুলো উল্লেখ করা আছে। তো এখান থেকে আমরা এই ফ্রি টুলটা দিয়ে যেমন তার H1 ট্যাগ যা সমস্যা আছে বলতেছে এই সমস্যাগুলো তুলে ধরবে এই ফ্রি টুলগুলো এবং ওভারঅল একটা স্কোর দিবে। ধরেন এর স্কোর 63। এখন আপনি অডিট করে আপনি যদি মনে করেন যে এই যে গুলো প্রবলেম আছে এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন, সেক্ষেত্রে তাকে আপনি একটা বলতে পারেন যে আপনার স্কোর 63 আছে, আমি এটাকে বাড়িয়ে এরকম 80 করে দিতে পারবো, বা আপনার এতগুলো প্রবলেম আছে 16টা, এই 16টা প্রবলেমের মধ্যে এই 10টা প্রবলেম আমি সলভ করে দিতে পারবো, এটার জন্য আমার এত অ্যামাউন্ট দিতে হবে, সেটাও হতে পারে এরকম। তো SEM Rush যাই, SEM Rush লগ ইন করি, SEM Rush লগ ইন করবো। তো SEM Rush লগ ইন করার ক্ষেত্রে SEM Rush আমি লগ ইন করলাম। SEM Rush লগ ইন করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে একটা ওয়েবসাইট আছে, যেমন এই ওয়েবসাইটটা অডিট করেছি, সেটার অডিটের রিপোর্টটা একটু দেখাই। এটা এই টুলটার সাবস্ক্রিপশন কি বলে, এটা মানে 30 ডেজ পার হয়ে গেলে পরে এটা এরকম আপগ্রেড করতে বলে। তো এখানে সাইড অডিট দেখেন লেখা আছে 60, এটা একটা পেইড টুলের রিপোর্ট। ওকে, বলতেছে টোটাল স্কোর 60% মানে হেলদি আছে আর 40% হেলদি নাই। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের কি করতে হবে, এখানে বেশ কিছু বিপদ আছে, যেমন ইরোর্স আছে, ওয়ার্নিংস আছে, নোটিসেস আছে। হ্যাঁ, সো আমরা দেখি ইরোর্স গুলো দেখবো, যে ইরোর্স গুলো সবচেয়ে বড় সমস্যা আমাদের, ওয়ার্নিং গুলো মোটামুটি সমস্যা, নোটিস গুলো আমাদের সাজেশন দিচ্ছে। তো ইরোর্স এ ক্লিক করব। ইরোর্স এর মধ্যে আছে মানে ইস্যুস, কি ইস্যুস। সো ইস্যুস এর মধ্যে দেখেন বলতেছে 34টা পেজ আছে যাদের কিনা মেটা ডেসক্রিপশন, হ্যাঁ মেটা ডিসক্রিপশন কি এটা ডুপ্লিকেট হয়ে গেছে। কোন 34টা সেটার একটা লিস্ট সে আমাকে ইজিলি দিয়ে দিয়েছে, দেখছেন। আমাকে এত ম্যানুয়াল অডিট এত সময় ব্যয় করে করতে হচ্ছে না, কোনগুলো সেটা আমাকে তুলে ধরছে। ফর এক্সাম্পল আমি যদি এখানে বলতেছে 2 পেজেস, সেখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে হয়তো দেখতে পারবো যে কোন পেজের সাথে কোন পেজের মেটা ডিসক্রিপশন সিমিলার। এবার আমি উক্ত পেজে এই পেজে গিয়ে আমি কি করব, এডিট করে আপডেট করে নিব এটার মেটা ডিসক্রিপশন, তাহলে কি হবে, এটার ডুপ্লিকেট হবে না। এছাড়া আমরা চাইলে এটা করতে পারি যে আমরা এটাকে এই দেখেন ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করে ডাউনলোড করেও আমরা চাইলে বাইরেকে দিতে পারি এই লিস্টটা, যে দেখেন আপনার কিন্তু এই পেজগুলোতে এই 34টা পেজে ডুপ্লিকেট মেটা ডিসক্রিপশন আছে, দ্যাটস আমাকে 34টা পেজে কাজ করতে হবে। তখন সে বুঝতে পারতেছে যে না, আমার আসলে তার যে সে চার্জ আমার কাছে চাচ্ছে সেই চার্জ আসলে যুক্তিযুক্ত। এরপর আসেন আমরা ইরোজ দেখলাম, এরপর আমরা এখান থেকে দেখবো হচ্ছে তার ক্রলিং পেজ আসলাম। আচ্ছা, ইস্যুস এর মধ্যে আমরা ইরোজ দেখলাম, তারপরে আরো নিচে আরো কিছু আছে, যেমন ধরেন ডুপ্লিকেট টাইটেল বলতেছে 34টা এরকম পেজ আছে যেগুলোর টাইটেলগুলি কিনা ডুপ্লিকেট হয়ে গেছে। হ্যাঁ, ডুপ্লিকেট হয়ে গেছে। সো কোনগুলোর সাথে এটা হয়েছে বলতেছে এই যে এই পোস্টের সাথে এই পোস্টের নাকি টাইটেল ডুপ্লিকেট হয়েছে। আচ্ছা, টাইটেল ডুপ্লিকেট হলে পরে এটার সমাধান আছে, কিন্তু এটা সমাধান আমি আপনাদের ওয়েবমাস্টার টুলের ক্লাসেই বলেছি। তারপরেও
আচ্ছা, এখানে দেখেন ডুপ্লিকেট টাইটেল আছে। তো টাইটেল ডুপ্লিকেট কেন হয় সেটা আমি আপনাদেরকে ইউজড প্লাগইনসটাতে আপনাদেরকে বলে অনসাইটের ক্লাসে বলা হয়েছিল যে কিভাবে এটা ডুপ্লিকেসি প্রবলেমটা সলভ করা যাবে। এছাড়া আমি আপনাদেরকে ফাইল দিব, হ্যাঁ, দুটা ফাইল দিব যে ডুপ্লিকেট টাইটেল কেন হয়। ফেসবুকে হয়তো আছে, আপনারা খেয়াল করতে পেরেছেন কিনা আমি জানি না। ফেসবুকে আমি মনে হয় আপনাদেরকে দিয়েছি, আপনাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে। তো সেখানে দেখলে পাওয়া যাবে যে ডুপ্লিকেট টাইটেল কেন হয় এবং এটার সলিউশনটা কি। এরপর এখানে দেখেন আরো কিছু বিষয় আছে, মানে এখানে প্রবলেমগুলো আসবে যে ডুপ্লিকেট কন্টেন্ট, এই যে দেখেন 34টা পেজে ডুপ্লিকেট কন্টেন্ট ক্রিয়েট হয়েছে। ওয়ার্নিংসে দেখেন, ওয়ার্নিংয়ে বলতেছে 770টা ইমেজ আছে, কোন কোন ইমেজে অলটা অ্যাট্রিবিউট মিসিং আছে তার পুরো লিস্ট দিয়ে দিয়েছে আপনাকে। এটা ডাউনলোড করে ইজিলি আপনি কনফার্ম করতে পারছেন যে আপনার কোথায় কোথায় প্রবলেম আছে। এছাড়া আপনার বলতেছে যে 12টা পেজ আছে যেখানে কিনা কোনো মেটা ডেসক্রিপশনই নাই। ক্লিয়ার? সো এই ব্যাপারগুলো আমরা এরকম অডিটিং টুল দিয়ে খুব চমৎকারভাবে আমরা অডিট করতে পারবো। এখন এটা করতে গেলে তো আপনাকে আসলে পেইড টুল নিতে হবে, তাই না? সো পেইড টুলের জায়গা থেকে আমরা যেটা করতে পারবো, ফ্রিতেও এই কাজটা কিছুটা করতে পারবো। সেটা কি কোন টুল দিয়ে করবো? ওটার নাম হচ্ছে ওয়েব সিইও, হ্যাঁ, webceo.com। এই ওয়েবসিও টুলটা দিয়ে আমরা ফ্রিতে করতে পারবো। এটাও একটা পেইড টুল, কিন্তু এটা ফ্রিতেও মোটামুটি কিছু কাজ এটা করা যাবে। আমি একটু সাইন ইন করে একটু দেখাই। যেমন ধরেন এখানে আমি যাই, সো এটা সেই এসইএম রাশের মতো আসলে এতটা প্রপারলি কাজ করবে না, কিন্তু তারপরেও আমি এটা ডেমো প্রজেক্টে দেখাচ্ছি। দেখেন এখানে কি হবে, আপনার ওয়েবসাইটকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর কিছুটা সময় নিবে, লোড নিবে। প্রপারলি লোড নেওয়ার পরে এখানে পেজ ওভারভিউজ থেকে আপনার কাজ হচ্ছে এই যে টেকনিক্যাল অডিটে চলে যাবেন। টেকনিক্যাল অডিটে গেলে আপনাকে সে বলে দিবে আপনার ওয়েবসাইটের আসলে কোথায় কোথায়, যেমন কোন কোন পেজগুলো নট ফাউন্ড, ব্রোকেন লিঙ্ক আছে। তারপর হচ্ছে আপনার যেমন ধরেন সার্ভারের কোথাও কোনো প্রবলেম আছে কিনা, মানে টোটাল ডিটেলস জিনিসটা এটা দিয়ে দিবে। এবং মজার ব্যাপার হচ্ছে এটাও কিন্তু এক্সপোর্ট করা যায় ওই এসইএম রাশের মতো। এবার টেকনিক্যাল অডিট ছাড়াও যদি এসইও অ্যানালাইসিসে গিয়ে আপনি অনসাইট ইস্যুস ওভারভিউ দেখেন, এখানেও দেখতে পারবেন যে বেশ কিছু বিষয় সে খুব চমৎকার করে তুলে ধরবে। এই দেখেন যে বলতেছে শর্ট এন্ড টাইটেল, মানে 46টা পেজ আছে যাদের টাইটেল নাকি শর্ট, মানে নির্দিষ্ট ক্যারেক্টার লিমিটেড। কোন 46টা সেটার লিঙ্ক টোটাল দিয়ে দিবে আপনাকে, এবং খুব চমৎকার করে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আছে বলতেছে যে H1 ট্যাগ নাকি মিসিং আছে এই পেজগুলোতে। তারপর বলতেছে ডুপ্লিকেট মেটা ডিসক্রিপশন আছে এই 25টাতে। টোটাল জিনিসটা অডিটটা খুব স্মুথ করে নিয়ে আসবে এই টুলটা, যেটা আপনি ফ্রিতেই এটাতে ট্রায়ালে 30 ডেজ ইউজ করতে পারবেন। তো এটা দিয়েও ওই এসইএম রাশের মতোই কিছুটা কাজ করা যাবে। সো এটা এইভাবে টেকনিক্যাল অডিট করেও ওয়েবসাইটের অনেক প্রবলেম আপনারা ফাইন্ড আউট করতে পারবেন এই টুলগুলো দিয়ে, এবং সেই ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের বিষয়টাকে আরো সহজ করে নিয়ে আসতে পারবেন, যে আপনার র্যাঙ্কিং করতে গেলে আসলে কি কি করা প্রয়োজন। তো এই ছিল আমাদের আজকে অডিটের ক্লাসের মোটামুটি বিষয়বস্তুগুলো। বাদ বাকি যে ফাইলসগুলো দেওয়া লাগে সেগুলো আমি আপনাদেরকে গ্রুপে প্রোভাইড করব। থ্যাংক ইউ।